আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের ক্লাস 9-10 মানে এসএসসির বায়োলজির আরেকটা ক্লাসে। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও একটা অধ্যায় 13 জীবের পরিবেশ। এই অধ্যায়টা ইনশাল্লাহ খুবই ভালো করে শেষ করব এবং এই ক্লাস তুমি যদি ভালো মতো করো তুমি ইনশাল্লাহ কোনো প্রশ্ন এখান থেকে আটকাবে না এবং তোমাকে আমি এই স্লাইডের পাশাপাশি মেন বই থেকে সহ দেখিয়ে পড়াবো যেন তোমার ক্লাসটা একদম কম্প্যাক্ট হয়, তুমি খুব ভালো করে মেন বইটার সাথে নিয়ে বসে পড়তে পারো এবং তোমার যে কোনো প্রশ্ন তুমি যেন খুবই ইজিলি অ্যান্সার করতে পারো। ওকে, আচ্ছা, তো আমাদের এই অধ্যায়টা হচ্ছে জীবের পরিবেশটা। মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে জীবের পরিবেশের সাথে সম্পর্ক কেমন, কী ধরনের প্রাণী মানে কী স্টাইলে আসলে জীবগুলো একটার সাথে একটা সম্পর্ক তৈরি করে থাকে, এই সব কিছুর উপরে। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে বাস্তুতন্ত্র। খেয়াল করে দেখো, ধরো আমাদের এই পুরো একটা পরিবেশ, আমাদের বর্তমানে আমরা আছি এখন একটা পরিবেশের মধ্যে আছি। এই পরিবেশে দেখো একই জীব আছে না, জীব যেরকম আছে, অনেক উদ্ভিদ আছে, অনেক প্রাণী আছে, আবার একইভাবে অনেক জড় পদার্থ আছে আমাদের পরিবেশে। কীরকম? এই যে দেখো আমাদের পরিবেশের মধ্যে আমরা এখন আছি, আমাদের এই যে মাটি, পানি, বায়ু, এগুলো সব কি আবহাওয়া টাবহাওয়া যা আছে সব কি জড় পদার্থ, তাই না? বৃষ্টি হয়, এটাও কি জড় পদার্থ। তাহলে যে প্রাণ নাই, প্রাণ আছে কার? প্রাণ আছে হচ্ছে ভাইয়া উদ্ভিদের প্রাণ আছে এবং হচ্ছে উদ্ভিদের প্রাণ আছে, প্রাণীর প্রাণ আছে। ওকে, উদ্ভিদ এবং প্রাণী এই দুইটা মিলে হচ্ছে জীব। এখন দেখো সুন্দর করে, এই যে উদ্ভিদ গাছপালা, এরাই কিন্তু আমাদের জন্য খুবই খুবই কষ্টদায়ক, খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই গাছপালাই মূলত আমাদের খাদ্য তৈরি করে, আর এই খাদ্যই কিন্তু আমরা প্রাণীরা খেয়ে বেঁচে থাকি, তাই না? তাহলে আমরা সম্পূর্ণভাবে খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল? গাছপালার উপরে। তোমাদের ওই যে অধ্যায় জীবনী শক্তি অধ্যায় আমি এগুলো পড়াইছি, তোমরা ক্লাসটা করে ফেলবা। তাহলে খেয়াল করো, গাছপালার উপরে আমরা নির্ভরশীল। কিসের জন্য? খাদ্যের জন্য। তাহলে আমরা নিজেরা কিন্তু খাদ্য তৈরি করতে পারি না, আমরা টোটালি ডিপেন্ডেন্ট কার উপরে? গাছপালার উপরে। তো ভালো কথা, গাছপালা থেকে খাবার খেলাম, খাওয়ার পরে প্রাণীদেহ কি আজীবন বেঁচে থাকে? উত্তর হচ্ছে না, প্রাণীদেহ আজীবন বেঁচে থাকে না। প্রাণীকে অবশ্যই মারা যাইতে হবে, এটা নিয়ম। তাহলে প্রাণী অবশ্যই মারা যাবে। তাহলে দেখো, ধরো প্রাণীটা মারা গেল, এই প্রাণীটা মারা গেল, মৃত্যুবরণ করলো, মারা গেল। তাহলে এখন বলো তো, প্রাণী যদি মারা যায়, ওর বডিটা মাটির নিচে আজীবন থেকে যাবে নাকি পচে যাবে? অবশ্যই ভাইয়া পচে যাবে। এই পচার কাজটা করে আবার অণুজীব। এই যে ছেড়ে মারা যাবে, তাকে অণুজীব যারা আছে, ব্যাকটেরিয়া স্পেশালি এবং ছত্রাক, তারা মূলত এই অণুজীবের দ্বারা এর পচন ঘটায়। পচে যায়। পচে গেলে এই প্রাণীর দেহটা আবার মাটিতে মিশে যায়। ওকে, এবং আবার সেখান থেকে দেখা গেছে উদ্ভিদ আবার সেটা গ্রহণ করে। এই যে দেখো, প্রত্যেকটা পরিবেশে প্রত্যেকটা জড় পদার্থের সাথে জীবের একটা কানেকশন আছে। এই পচে যাওয়ার পরে এই পদার্থগুলা, অজৈব উপাদানগুলা কোথায় মিশবে? মাটিতে মিশবে। মাটি আবার একটা জড় উপাদান, তাই না? এবং সেখান থেকে গাছপালা আবার টেনে নিবে তার ভিতরে। এইভাবে দেখো খুব সুন্দর একটা সিস্টেম। এরকম প্রত্যেকটা অঞ্চলে পৃথক পৃথক সিস্টেমে কাজকর্মগুলো হচ্ছে। প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী সুন্দর মতো জীব জড় তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে বসবাস করছে। এই জীব এবং জড়ের মধ্যে যে সম্পর্ক, এইটাকেই বলা হয় মিথস্ক্রিয়া। কি বলা হয়? মিথস্ক্রিয়া। আর এই মিথস্ক্রিয়া হয় এরকম একটা অঞ্চল, এরকম একটা একককে বলা হয় বাস্তুতন্ত্র। ক্লিয়ার? তাহলে মিথস্ক্রিয়া মানে কি? এই যে দেখো জীবের সাথে জড়ের সম্পর্ক। জীব দেখো, উদ্ভিদ খাবার তৈরি করে, গাছপালা খাবার তৈরি করে, সেই খাবারটা প্রাণীরা গ্রহণ করে, প্রাণীরা আবার মাটিতে মিশে যায়, মারা যায়, পচে যায়। এই পচাকে অণুজীব। পচে যাওয়ার পরে মাটির সাথে মিশে গেল, মাটি হচ্ছে জড় পদার্থ। এই মাটি থেকে আবার এই অজৈব উপাদানগুলোকে গ্রহণ করে গাছপালা, করে সে খাবার তৈরি করে। এই যে জীব জড়ের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আছে। এবং তোমরা দেখছো, তোমরা জানো, যদি কোনো কারণে পরিবেশে বিপর্যয় দেখা দেয়, ধরো একটা অঞ্চলে অনেক দিন ধরে বৃষ্টিপাত, বন্যা হবে, মানুষ মারা যাবে, জীবের উপরে ইফেক্ট পড়বে। অথবা একটা অঞ্চলে অনেক দিন ধরে বৃষ্টিপাত নাই, ওখানে খরা চলে, খরায় গাছপালা নষ্ট হবে, গাছপালা ধ্বংস হয়ে যাবে, খাবার আসবে না ঠিকমতো, দুর্ভিক্ষ হবে, মানুষ মারা যাবে। দেখতে পারছো? তাহলে জড় মানে এই পরিবেশের উপর কিন্তু টোটালি এই জীবজগতের একটা ভালো কানেকশন আছে। এই যে আন্তঃসম্পর্ক, এটাকেই বলা হয় মিথস্ক্রিয়া। একটা আরেকটার সাথে যে ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে, একটা আরেকটার সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে, এটাকেই বলা হয় মিথস্ক্রিয়া। ওকে, আর এই মিথস্ক্রিয়া হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এরকম প্রত্যেকটা অঞ্চলকে, প্রত্যেকটা একককে বলা হয় বাস্তুতন্ত্র। তাহলে আমরা বাস্তুতন্ত্র কি বুঝেছি সবাই? চলো আমরা এখন বই থেকে আমাদের বাস্তুতন্ত্র এটা দেখে নিই, সংজ্ঞাটা দেখে নিই। সবাই দেখো, লেখা আছে, খেয়াল করো, লেখা আছে দেখো, বাস্তুতন্ত্র বলতে, সংজ্ঞাটা দাগ দাও,
বাস্তুতন্ত্র বলতে কি লেখা আছে, ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায়, ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায়, এমন কোন একককে বোঝায় যেখানে জড় আছে। এই যে জড়, আমি তোমাকে বলছি পরিবেশ, মাটি, পানি, বায়ু, এগুলো সব কি জড় উপাদান। খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, আমরা জানি খাদ্য উৎপাদন করে একমাত্র সবুজ উদ্ভিদ। নেক্সট, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী, আমরা জানি আমরা সবাই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করি, এই যে আমি তোমাকে পড়াইছি। নেক্সট, মৃত জীবদেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য আছে অণুজীব, তোমাকে বলছি একটু আগে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা সবাই মৃত যে বডি আছে, সেটা প্রাণী হইতে পারে, উদ্ভিদ হতে পারে, এটাকে মাটির সাথে মিশিয়ে দেয়, পচিয়ে ফেলে। ওকে, এই সব কিছু এবং এসব উপাদানের মধ্যে যে একটা যথাযথ আন্তঃসম্পর্ক বিদ্যমান, এই সব কিছুকে নিয়ে, এই অংশটাকে নিয়ে, সিস্টেমটাকেই বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। কথা বোঝা গেছে? বাস্তুতন্ত্র হচ্ছে ভূপৃষ্ঠের এমন একটা একক যেখানে জড় আছে, যেখানে উদ্ভিদ আছে, উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট খাবারের জন্য বিভিন্ন প্রাণী আছে, সেই প্রাণী দেহকে পচানোর জন্য আবার অণুজীব আছে, সব কিছু আছে, এমন একটা একককে বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এই সংজ্ঞাটা তোমরা সবাই দাগিয়ে রাখো, এটা তোমাদের পরীক্ষায় আসবে, এটা তোমার কতে এই সংজ্ঞাটা আসতে পারে, বাস্তুতন্ত্র কি। ওকে, আচ্ছা এবার দেখো মিথস্ক্রিয়া, তোমাকে বলছি মিথস্ক্রিয়া মানে হলো আন্তঃসম্পর্ক। এই যে বললাম উদ্ভিদ প্রাণী এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের যেই সম্পর্ক, এখন সম্পর্কটা কেমন, সেখানে শক্তি এবং বস্তুর আদান প্রদান হয়, শক্তি এবং বস্তুর আদান প্রদান হয়। এই যে দেখো একটা প্রাণী দেহ মাটিতে পচে গেল, পচে যাওয়ার কারণে ওই প্রাণী দেহ থেকে বিভিন্ন বস্তু বা শক্তি মাটিতে মিশে গেল, সেখান থেকে আবার গাছপালা গ্রহণ করে। এই যে দেখো জীব এবং জড়ের মধ্যে বস্তুর আদান প্রদান তো হয়ই, এবং তোমরা জানো আসলে প্রত্যেকটা উদ্ভিদ প্রাণীর মধ্যে যখন আদান প্রদানটা হয়, যে একটা বস্তু নিচ্ছে মানে একটু কিছু না কিছু শক্তি আছেই, তার মানে বস্তু এবং শক্তির আদান প্রদান, এই শক্তি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, শক্তির আদান প্রদান ঘটে। এবং এই জন্যই কিন্তু তোমরা জানো শক্তির কিন্তু তোমরা এটা সবাই মোটামুটি ভালো করেই বুঝো, শক্তির কিন্তু কোনো ক্ষয় নাই, শক্তি তৈরিও হয় না, বিনাশও হয় না, শক্তি শুধুমাত্র রূপান্তর হয়, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয়। ওকে, এই হচ্ছে ভাই সহজ কথা, যে শক্তি এবং বস্তুর আদান প্রদান হয়, এটাকে বলা হয় মিথস্ক্রিয়া। তাহলে প্রকৃতিতে জীব এবং জড়ের মধ্যে যে আদান প্রদান, কিসের আদান প্রদান? শক্তি আর বস্তু, যে কোনো বস্তু, ওই যে পচে যাওয়ার পরে নিয়ে নিচ্ছে মাটি থেকে, এই পচে যাওয়া পদার্থগুলোকে নিয়ে নিচ্ছে তার গাছপালা, তার ভিতরে তাহলে বিভিন্ন বস্তুকে নিয়ে নিচ্ছে, অজৈব উপাদানগুলোকে নিয়ে নিচ্ছে। এই যে শক্তি এবং বস্তুর এই আদান প্রদানটাকে বলা হয় মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্ক। তাহলে আশা করি সবাই এই সংজ্ঞাটা পারবা, যে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়, ভূপৃষ্ঠের এমন একটা একক যেখানে জড় আছে, যেখানে উদ্ভিদ আছে যারা খাদ্য তৈরি করে, উদ্ভিদের উপর খাদ্যের জন্য ডিপেন্ডেন্ট, খাদ্যের জন্য নির্ভরশীল, অবশ্যই আমরা সবাই নির্ভরশীল, প্রাণী আছে, এবং প্রাণী দেহকে পচানোর জন্য অণুজীব আছে। এটাই হচ্ছে বাস্তুতন্ত্র বা একটা ইকো সিস্টেম। এটা সংজ্ঞাটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা চলে আসি আমরা, এটা ক্লিয়ার। এবার আসি, মনে রাখবা এই বাস্তুতন্ত্রকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, এটা অলরেডি বুঝতে পারতেছো। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে জীব উপাদান, জীব উপাদান, আর একটা হচ্ছে জড় উপাদান। তাহলে মাত্রই তোমাকে আমি বললাম জীব এবং জড় আছে বাস্তুতন্ত্রের মধ্যে, এবং এটাও তোমাকে আমি বলেছি এই দুইটার মধ্যে যে আন্তঃসম্পর্ক, এটাকেই বলা হয় মিথস্ক্রিয়া। এই দুইটার মধ্যে যেই আন্তঃসম্পর্ক, এটাকেই বলা হয় মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া। তাহলে বলো তো এই সম্পর্কটা কিসের, কি বিনিময় হয়? উত্তর হচ্ছে ভাইয়া শক্তি এবং বিভিন্ন বস্তুর আদান প্রদান হয়, শক্তি এবং বস্তুর আদান প্রদান হয়, শক্তি এবং বস্তুর বিনিময় হয়, এই ধরনের আন্তঃসম্পর্কই হচ্ছে মিথস্ক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম বাস্তুতন্ত্রের উপাদান কয়টা? দুইটা, একটা হচ্ছে জীব উপাদান আর একটা হলো জড় উপাদান। এই জীব এবং জড় আমরা এগুলো ভালো করে পড়বো। প্রথম কথা আমরা পড়বো হচ্ছে জড় উপাদান। জড় উপাদান খেয়াল করে দেখো, জড় উপাদান মানে কি? পরিবেশের মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরো পরিবেশের মধ্যে মাটি, পানি, জলবায়ু, এগুলো কোনো প্রাণ আছে? প্রাণ নাই। তাহলে জড় উপাদান অনেকগুলো আছে, এগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে জড় উপাদানকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি? জড় উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অজৈব, আরেকটা হলো জৈব। এখন অজৈব আর জৈব পার্থক্যটা কি খেয়াল করো। তুমি ভবিষ্যতে বা অলরেডি পড়েছো জৈব যৌগ কারা? সাধারণত কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগ, এরা হচ্ছে জৈব যৌগ তৈরি করে, ম্যাক্সিমাম কার্বন এবং হাইড্রোজেন। তাহলে কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা জিনিস থাকবেই,
সাথে আরও কিছু থাকতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, আরও অনেক কিছু থাকতে পারে। তবে কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগগুলোই হচ্ছে জৈব যৌগ। কার্বন এবং হাইড্রোজেন, কিছু দু একটা উদাহরণ ব্যতিক্রম আছে, ওটা নিয়ে আমরা চিন্তা করব না। আমরা মনে রাখবো কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগ হলো জৈব যৌগ। ওকে, আর অজৈব যৌগ মানে ডিরেক্ট অজৈব, যেমন যেগুলো চিনি কার্বন হাইড্রোজেন বাদে, ধরো সোডিয়ামের একটা যৌগ, সোডিয়াম ক্লোরাইড, লবণ, এটা কি একটা অজৈব যৌগ। পটাশিয়াম ক্লোরাইড, এটা একটা অজৈব যৌগ। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আসি অজৈব যৌগ। দেখো নামের মধ্যে লেখা আছে অ আর জৈব। অ মানে হচ্ছে না, আর জৈব মানে জীব, তাই না? তার মানে জীব থেকে আসে না। যে সকল পদার্থ জীব থেকে আসে না, জীব থেকে তৈরি হয় না, এদেরকে আমরা বলবো অজৈব যৌগ। তাহলে যে সকল পদার্থ জীব থেকে তৈরি হয় না, এদেরকে আমরা বলবো অজৈব যৌগ। যেমন ধরো ফর এক্সাম্পল লাইক পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, তারপরে ধরো পানি, কার্বন ডাইঅক্সাইড, দিস অল থিংস। দেখো এগুলো কোনোটাই কিন্তু জীব থেকে তৈরি হবে, বিষয়টা জীব থেকে আসবে এমন না। জীব থেকে আসে না বলতে এমন না যে জীবের মাংস থেকে এগুলো তৈরি হয়, এমন না। বুঝা গেছে? তাহলে জীব পচে এগুলো তৈরি হয় না, এই জন্য বলা হয় অজৈব। তাহলে এই সকল পদার্থ জীব থেকে আসে না, অর্থাৎ জীব পচে গিয়ে এগুলো তৈরি করে না। ওকে, মাটিতে যখন জীব মিশে যায় সে এগুলো তৈরি করে না নর্মালি, এদেরকে বলবো অজৈব উপাদান। এবং এই অজৈব উপাদানগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি জানো গাছপালা যদি খাদ্য তৈরি করতে চায় তার কিন্তু এই ধরনের অনেক উপাদান লাগবে। আমাদেরও বেঁচে থাকার জন্য কিন্তু দেখো অক্সিজেন লাগে, আমরা গাছপালার বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে, আমাদের দুইজনেরই বেঁচে থাকার জন্য পানি লাগে, আমাদের রক্তে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে। সো অজৈব উপাদানগুলো সবাই কিন্তু জীবের সাথে, এবং যদিও এরা জড় উপাদান কিন্তু এদের সাথে জীবের একটা সম্পর্ক আছে। এই জন্য আমরা এটা এখানে পড়ছি, কারণ এগুলো সবগুলোর সাথে দেখছো রক্তের মধ্যে সোডিয়াম আছে, রক্তের মধ্যে পটাশিয়াম আছে, রক্তে ক্যালসিয়াম আছে। আমাদের বেঁচে থাকার জন্য, উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি লাগবে, আমাদের অক্সিজেন লাগবেই, না আমরা বাঁচতে পারবো না। আবার উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড লাগবেই, সে খাবার তৈরি করবে। এই যে সব কিছু, এগুলো যদিও অজৈব উপাদান, এরা সবাই জড় উপাদান, কিন্তু এদের সবার কিন্তু জীবের সাথে সম্পর্ক আছে। ওকে, ভেরি ইজি। নেক্সট চলে আসছি, দেখো জৈব উপাদান। জৈব উপাদান মানে সহজ কথা জীবদেহ থেকে আসে, মানে জীবদেহ যখন পচে যায়, ওই পচে যাওয়ার পরে তুমি সেটা এখান থেকে পাবা। তাহলে জৈব উপাদান মানে জীবদেহ থেকে আসবে। যেমন এই জীবদেহ থেকে যারা আসে এদেরকে আমরা সাধারণত সার বলি, এদেরকে সুন্দর করে ডাকা হয় হিউমাস। কি বলা হয়? হিউমাস। তাহলে হিউমাস মানে সহজ কথা জৈব সার, হিউমাস মানে সহজ কথা জৈব সার। তাহলে এই জীবদেহ থেকে যারা আসে এদের মধ্যে, এদেরকে আমরা বলি জৈব পদার্থ, মানে জৈব সার বা হিউমাস। এবং মনে রাখবা এই হিউমাস যে মাটিতে আছে ওই মাটিতে কিন্তু বেশ ভালো পুষ্টি, এই মাটিতে কিন্তু পুষ্টি বেশি, ওখানে গাছপালা ভালো হয়। এই জন্য তোমরা দেখবা যে মাটির একটা প্রসেসিং করা হয় গাছপালা লাগানোর আগে। মাটির নিচে যে লতা পাতা বা যা যা আছে ঘরের তৈরি হয় সব দেখবা এনে পচানো হয়। পচানোর ফলে কি হয়, যেহেতু গাছপালা এগুলো তো প্রাণ ছিল, জীব ছিল, এগুলোকে পচানোর ফলে এগুলো থেকে যেই পচনের ফলে যে পদার্থগুলো তৈরি হয়েছে এগুলো মাটিতে মিশেছে, আর এগুলো হচ্ছে হিউমাস। আর এগুলো থাকার কারণে এগুলো গাছপালার পুষ্টি উপাদান হিসেবে কাজ করে, মাটিতে পুষ্টি বেড়ে যায়, তখন ওই মাটিতে গাছপালা অনেক ভালো হয়। সো এই হচ্ছে ভাই জড় উপাদান দুই প্রকার, একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে জৈব, একটা অজৈব। অজৈব মানে নর্মালি এই যৌগগুলো তুমি জানো, আর অনেক যৌগ আছে। সহজ কথা কার্বন, হাইড্রোজেন এই জাতীয় যৌগগুলো বাদে, কার্বন এবং হাইড্রোজেন একসাথে থাকবে, সাথে আরও কিছু থাকতে পারে, এটা সমস্যা না, তুমি জৈব যৌগ পড়ার সময় এটা পড়বা কেমিস্ট্রিতে। বাট নর্মালি এইটা অ্যাটলিস্ট বুঝে রাখো, কার্বন প্লাস লিখে রাখলে আরও ভালো। কার্বন এবং হাইড্রোজেন একসাথে, সাথে আরও অনেকগুলো যে কোনো কাঠামো থাকতে পারে। তো এরা হচ্ছে জৈব যৌগ, বুঝা গেছে? আর অজৈব যৌগ মানে কার্বন হাইড্রোজেন, মানে কার্বোহাইড্রেট ভিন্ন অন্য কোনো যৌগ, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এরকম বিভিন্ন যৌগ থাকবে। ওকে ফাইন। এই সোডিয়াম আমাদের রক্তের খুবই ইম্পর্টেন্ট, এটা সোডিয়াম এবং পটাশিয়াম দুইটাই কিন্তু রক্তের জন্য খুবই ভাইটাল। এবং সোডিয়াম থাকে রক্ত রসে, আর পটাশিয়াম থাকে আমাদের লোহিত রক্তকণিকায়, বেশি পরিমাণে থাকে। দুই জায়গায় থাকে, তবে বেশি থাকে কোথায়? সোডিয়াম বেশি থাকে কোথায়? রক্ত রসে, আমাদের প্লাজমা যেটাকে বলি। আর পটাশিয়াম বেশি থাকে লোহিত রক্তকণিকায়, আরবিসিতে। ওকে, ইনশাল্লাহ আমরা সবাই এটা আশা করি ক্লিয়ার। এবার আসি, দেখো জীবজ উপাদান। জীব মানে প্রাণ আছে। আমরা জানি প্রাণ আছে কার? উদ্ভিদেরও প্রাণ আছে, আবার প্রাণীর তো প্রাণ আছে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী, খেয়াল করে দেখো। উৎপাদক, উৎপাদক মানে একদম সহজ কথায় উৎপাদক মানে যে খাবার তৈরি করে, যে খাবার উৎপাদন করে। আমরা জানি খাবার উৎপাদন করতে পারে শুধুমাত্র সবুজ উদ্ভিদ। তাহলে উৎপাদকের বেলায় একমাত্র কথা লিখবা সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। কারণ সবুজ উদ্ভিদ কেন খাবার তৈরি করতে পারে? কারণ এই সবুজ উদ্ভিদের রং সবুজ হওয়ার কারণ হলো ক্লোরোফিল।
কারণ এই ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু আছে। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাবার তৈরি করার জায়গা। তাহলে উদ্ভিদের মধ্যে এই ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু আছে, যেটা আমাদের নাই। আমাদের যদি থাকতো আমরাও খাবার তৈরি করতে পারতাম। তাহলে এই খাবার তৈরি করে কারা? সবুজ উদ্ভিদ। তার মানে সেই হচ্ছে একমাত্র উৎপাদক। এবং আমরা সবাই খাবারের জন্য, আমরা সবাই বেঁচে থাকার জন্য এই সবুজ উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। যেহেতু সে নিজের খাবার নিজে তৈরি করে, এই জন্য সবুজ উদ্ভিদকে বলা হয় স্বভোজী। স্বভোজী, তাহলে স্ব মানে নিজে, ভোজন করে, নিজেরটা নিজে তৈরি করে, নিজেরটা দিয়ে নিজে পুষ্টি পায়। তাহলে নিজের পুষ্টি নিজেরটা নিজেই খায়, কারণ ওর তো বেঁচে থাকার জন্য শক্তি লাগবেই। সো দেখো, যেহেতু সবুজ উদ্ভিদ একমাত্র নিজের খাবার নিজে তৈরি করে, নিজের খাবার নিজের খাদ্য নিজে তৈরি করে, নিজের খাদ্য নিজে তৈরি করে, এই জন্য এটাকে আমরা বলি উৎপাদক। কি বলি? উৎপাদক। এবং এটা হচ্ছে উৎপাদক মানে খাবার তৈরি করে, উৎপাদন করে, আর কেউ করে না। আর যেহেতু সে নিজেরটা নিজে খায়, নিজেই তৈরি করে, এটাকে বলা হয় স্বভোজী। একদমই সিম্পল, আর কেউ কিন্তু এমন নাই। ওকে, মনে রাখবা, উদ্ভিদকে তুমি বায়োলজিতে যদি তুমি এরকম একটা ওয়ার্ড পাও, ফাইটো পাও, ফাইটো মানে মনে রাখবা উদ্ভিদ। বায়োলজিতে তুমি যদি ফাইটো শব্দটা পাও, মনে রাখবা উদ্ভিদ। এবার দেখো, বায়োলজিতে তুমি যদি জু শব্দটা পাও, জু চিড়িয়াখানার, এই জু শব্দটা পাও, মনে রাখবা এটার মানে হলো প্রাণী। এটার মানে হচ্ছে প্রাণী। বলতে পারো ভাইয়া আপনি এই কথাটা কেন বললেন? এবার খেয়াল করো, আমাদের এই পৃথিবীতে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে, কিছু ক্ষুদ্রাকার সাইজের কিছু আছে, এদেরকে আমরা বলি প্লাঙ্কটন। দেখো, কিছু ক্ষুদ্র আকৃতি, এদেরকে আমরা বলি প্লাঙ্কটন। প্লাঙ্কটন ক্ষুদ্র প্রাণী। এখন দেখো, যদি এরা, প্লাঙ্কটন দুই ধরনের আছে, যদি এরা উদ্ভিদ হয় তাহলে এদেরকে আমরা তখন বলি ফাইটোপ্লাঙ্কটন। এই যে ফাইটো, যদি এরা উদ্ভিদ হয় এদেরকে আমরা বলি ফাইটোপ্লাঙ্কটন। এই যে তুমি দেখতে পাচ্ছ প্লাঙ্কটন লেখাটা আছে, এই যে প্লাঙ্কটন। যদি উদ্ভিদ হয়, উদ্ভিদ মানে তো ফাইটো, এদেরকে আমরা বলি ফাইটোপ্লাঙ্কটন। আর যদি প্রাণী হয়, এই প্লাঙ্কটনগুলো প্রাণী হয়, তাহলে আমরা এদেরকে বলি জুপ্লাঙ্কটন। তাহলে তোমরা আশা করি এখন থেকে এই নাম দেখলে বুঝতে পারবা এটা উদ্ভিদ প্লাঙ্কটন নাকি প্রাণী প্লাঙ্কটন, এটা উদ্ভিদ প্লাঙ্কটন নাকি প্রাণী প্লাঙ্কটন। এই যে উদ্ভিদ হলে বুঝবো ফাইটো দিয়ে, প্রাণী বুঝবো জু দিয়ে। এখন খেয়াল করো এটার গুরুত্বটা আসলে কি বলো তো? কোন প্লাঙ্কটন খাবার তৈরি করবে, কোনটা উৎপাদক? সবাই একদম ইজিলি পারবে এটা। দেখো, ফাইটো মানে উদ্ভিদ, আর মানে উদ্ভিদ খাবার তৈরি করে, তার মানে এটা হচ্ছে উৎপাদক। এটা হচ্ছে উৎপাদক, সে খাবার তৈরি করতে পারে। কিন্তু এ কিন্তু কোনোভাবেই উৎপাদক না, সে হলো প্রাণী খাবার তৈরি করতে পারে না। তার মানে সে হবে আসলে খাদক। সে শুধুমাত্র খাবে, সে খাবার উৎপাদন করবে না, সে হবে খাদক। এইটা তোমাকে পার্থক্য আকারে বুঝাই দেওয়ার জন্য, তুমি যেন মনে রাখতে পারো, এই জন্য ইনশাল্লাহ তোমাকে আমি ভেবে পড়ালাম, তুমি যেন এটা কোনোভাবেই এটা ভুল না করো। এটা কিন্তু অনেকেরই প্যাচ লাগে, ঠিক আছে? তাহলে ফাইটো মানে উদ্ভিদ, তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ। হ্যাঁ, এরা উদ্ভিদ, সো এরা উৎপাদক। যেহেতু এরা উদ্ভিদ, এরা খাবার উৎপাদন করে। কিন্তু জু প্লাঙ্কটন, ওরা উদ্ভিদ না, ওরা জু মানে প্রাণী, ওরা খাবার খায়, সো এরা উৎপাদক না। এরা কিন্তু উৎপাদক নয়, এরা হলো নর্মালি খাদক। সাধারণত এদেরকেই খায়, সো এরা একদম শুরুর লেভেলের খাদক। চলো আমরা এখন চলে আসি আমাদের এই উৎপাদক অংশটা। আমরা সবাই বুঝছি এই গাছ হচ্ছে সে একমাত্র যে খাবার তৈরি করতে পারে, তো সেই হচ্ছে আসলে উৎপাদক। এখন দেখি তো একটা প্রশ্ন করি, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। দেখো তো, শৈবালে কি ক্লোরোপ্লাস্ট আছে? উত্তর হচ্ছে আছে। এবং শৈবাল কিন্তু ডেফিনেটলি এই ক্লোরোপ্লাস্ট থাকার কারণে শৈবালও এক ধরনের উৎপাদক। ওকে, শৈবালও এক ধরনের উৎপাদক। এবং শৈবাল কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক বেশি পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে। ইউজুয়ালি পৃথিবীতে যেই পরিমাণ অক্সিজেন লাগে প্রাণীদের, তার 60%, 60% শতকরা 60% সাপ্লাই করে শৈবাল। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে শৈবাল কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকার কারণে খাদ্য তৈরি করে, আর খাদ্য তৈরি করে বলে আমরা এদেরকে বলি উৎপাদক। ওকে, নেক্সট চলে আসি আমরা খাদক মানে সহজ কথা খায়। এরা তো আর খাবার তৈরি করে না, তাই না? এরা খাদ্য উৎপাদন করে না।
যেহেতু এরা খাদ্য তৈরি করে না, উৎপাদন করে না, এরা আসলে খাবারের জন্য উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। উদ্ভিদের উপর যারা ডিপেন্ডেন্ট, আমরা এদেরকে দেখো আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, আরেকজনের উপর ভোজন করে, আমরা এদেরকে বলি পরভোজী। তাহলে আমরা মানুষটা কেমন? আমরা হইলাম পরভোজী। পরভোজী মানে আমরা খাবারের জন্য পরের উপর ডিপেন্ডেন্ট, দেখছো? পরভোজী। আমরা স্বভোজী না, আমরা পরের উপর ডিপেন্ডেন্ট, পরের উপর নির্ভরশীল। পর বলতে কে? উদ্ভিদ। আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, আমরা উদ্ভিদ থেকে ফল খাই, উদ্ভিদকে আমরা খাই, বুঝা গেছে? আপনি বলতে পারি আমরা তো গরু খাই, কিন্তু ওই গরু কিন্তু কি খায়? গরু আবার উদ্ভিদ খায়, তাই না? সো আলটিমেটলি আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এই হচ্ছে ভাই পরভোজী, ঠিক আছে? তাহলে খাদক আমরা চলে আসলাম। খাদক হচ্ছে একদম নর্মাল যারা খাবার খাবে। তো খাবার একদম শুরুতে উদ্ভিদ আছে, উদ্ভিদ থেকে খাবারটা শুরু হবে। তাহলে খেয়াল করো সবাই, খুব ইজি দেখো। তাহলে দেখো উদ্ভিদকে যারা খায় এখান থেকে তো শুরু হবে, তাই না? উদ্ভিদকে যারা খায় এদেরকে আমরা বলি তৃণভোজী। তৃণ মানে তো উদ্ভিদ, তাই না? তৃণলতা পাতা। এদেরকে আমরা বলি তৃণভোজী খাদক। তৃণভোজী খাদক, যেমন ধরো গরু, ছাগল সরাসরি উদ্ভিদ খায়, এরা হলো তৃণভোজী খাদক। খেয়াল করো, তৃণভোজী খাদক। এখন দেখো এটাকে আমরা কি বলবো? তৃণভোজী খাদক। সবাই খেয়াল করো, এরা যেহেতু উদ্ভিদকে খায়, প্রথম খাদক, তাই না? এদের আরেকটা নাম হচ্ছে প্রথম স্তরের খাদক। এরাই হচ্ছে প্রথম স্তরের খাদক। তাহলে যারা প্রথম স্তরের খাদক ওরা কাকে খায়? উদ্ভিদকে খায়। ওকে, খুবই সিম্পল। নেক্সট দেখো, তৃণভোজী খাদক ওদেরকে যে খাবে, প্রথম স্তরের খাদক গরুকে বা ছাগলকে, খাসিকে যারা খাবা তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক। সাপোজ তুমি মনে করো একটা খাইলা, তুমি দ্বিতীয় স্তরের খাদক। এখন দেখো তুমি কিন্তু মাংসাশী, তাই না? তুমি কিন্তু মাংসাশী, কারণ তুমি এই যে মাংসাশী। ধরো বাঘ, বাঘ কিন্তু ডিরেক্টলি হরিণকে খায় মনে করো, তাহলে হরিণকে খাচ্ছে বাঘ, তাহলে হরিণ হচ্ছে তৃণভোজী খাদক। হরিণকে খায় বাঘ, বাঘ হলো দ্বিতীয় স্তরের খাদক, সে একটা মাংসাশী। আবার মনে করো এই বাঘকে মনে করো ধরো খেয়ে ফেললো হায়না, হ্যাঁ, তাহলে সে হয়ে যাবে যে এই দ্বিতীয় স্তরের খাদককে খাবে সে হবে তৃতীয় স্তরের খাদক। এরকম যদি আরও একটা লেভেল থাকে চতুর্থ স্তরের খাদক, ওরা যদি খায় পঞ্চম স্তরের খাদক, এভাবে চলবে। সহজ কথা, উদ্ভিদকে যে খায় সে হলো প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদককে যে খাবে সে হলো দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের যে খাবে তৃতীয় স্তরের খাদক। সো যেই লেভেল পর্যন্ত খাদক সম্ভব, এমন হইতে পারে যে বাঘের কেউ খাচ্ছে না, ওই সর্বোচ্চ, তখন আমরা তাকে বলবো সর্বোচ্চ স্তরের খাদক। তার মানে এটা ফিক্সড না যে কোন লেভেলটা সর্বোচ্চ, ফিক্সড না, যেইটা যেখানে পড়ে। সাপোজ মনে করো বাঘ একটা ইয়েকে খাইলো, একটা গরু খাইলো, বাঘকে আর কেউ খাচ্ছে না, তাহলে বাঘই সর্বোচ্চ স্তরের খাদক। আবার মনে করো একটা জায়গার মধ্যে গরু সারাদিন আরামে থাকে, ঘাস খায়, গরুর কেউ খায় না, গরু একসময় মারা গেল, তাহলে গরুই ছিল ওখানকার সর্বোচ্চ স্তরের খাদক। আবার মনে করো গরুটা তুমি খেয়ে ফেললা, তুমি হয়ে যাবে সর্বোচ্চ স্তরের খাদক। তার মানে যেখানে গিয়ে আসলে এন্ডিং হয় ওই লাস্ট পার্টটাই হলো সর্বোচ্চ স্তরের খাদক। এটা কোনো ফিক্সড ভ্যালু নাই যেটা দ্বিতীয় হবে নাকি তৃতীয় হবে। ওকে, কয়েকটা ইংলিশ টার্ম লাগবে এখানে, সবাই খেয়াল করো। কয়েকটা ইংলিশ টার্ম আমি এটা বক্স করে বলে দিই, সবাই খেয়াল করো। কয়েকটা ইংলিশ টার্ম লাগবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো মনে রাখবা, যারা শুধুমাত্র শাকসবজি খায়, গাছপালা খায়, শাকাশি, ওদেরকে বলা হয় হার্বিভোরাস। হার্বিভোরাস। দেখো হার্বি মানে হার্বাল, এই যে হার্বিভোরাস। হার্বাল দিয়ে মনে রাখবা, হার্বাল মানে কি? এই যে ঘাস, লতা পাতা, গাছপালা থেকে খাবার খায়, তাহলে হার্বাল দিয়ে মনে রাখবা। শাকসবজি খেয়ে যারা বেঁচে থাকে, যারা তৃণ খেয়ে বেঁচে থাকে, যারা হার্বাল জিনিসপত্র খায় ওদেরকে আমরা বলবো হার্বিভোরাস। এবার আসি নেক্সট, যারা মাংসাশী। খেয়াল করো, যারা মাংসাশী মানে মাংস খায় ওদেরকে আমরা বলি কার্নিভোরাস। কার্নিভোরাস, এই যে কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী প্রাণী। এখন দেখো মানুষ কি মাংসাশী নাকি শাকাশী? মানুষ সব কিছু, মানুষ সবই খায়, মানুষ হলো সর্বভুক, মানুষ হচ্ছে সর্বভুক, সবই খায়। এই সর্বভুক মানুষ মানে মাংসও খায়, শাকসবজি খায়, তাহলে 1 এবং 2 দুইটাই খায়। দেখো মাংস সর্বভুক মানে 1 এবং 2 দুইটাই খায়, শাকসবজিও খায়, মাংসও খায়। এদেরকে বলে অমনিভোরাস। অমনিভোরাস, এই যে 3টা ওয়ার্ড শিখে রাখো। ওকে, অমনিভোরাস। তাহলে শুধু হার্বাল খায়, শাকসবজি খায় শাকাশী, কার্নিভাল, কার্নি মানে মাংস খায় ওরা, হ্যাঁ, মাংসাশী। এবার সর্বভুক কারা? সব খায়, শাকসবজিও খায়, মাংস খায়, এদেরকে আমরা বলবো অমনিভোরাস। এই 3টা ওয়ার্ড জেনে রাখো। এবং এটা জেনে রাখো, মানুষ হচ্ছে আসলে সর্বভুক। মানুষ আমরা যারা আছি, আমরা শাকসবজিও খাই, আমরা কিন্তু মাংসও খাই। মনে রাখবা, আমরা যে এই শাকসবজি খাই,
ধরো আমরা যে উদ্ভিদ খাই, এই উদ্ভিদগুলো কিন্তু আমাদের শরীরে সব কিছু ভালো মতো হজম হয় এমন না। কেন হয় না? কারণ মানুষের পাকস্থলীতে একটা এনজাইম নাই, নাম হলো সেলুলেজ। কোনটা নাই? সেলুলেজ। এই সেলুলেজ না থাকার কারণে এগুলো আমাদের শরীরে হজম হয় না। তাহলে কেন খাই? কারণ এগুলো থেকে আমরা ভিটামিনগুলো পাই। নেক্সট, এরা আমাদের মলটাকে বেশ ভালোভাবে বের করতে সহায়তা করে, মলের পরিমাণ বৃদ্ধি করে। এদেরকে বলা হয় রাফেজ বা আঁশ জাতীয় খাবার। ওকে, এই জন্য আমরা এই শাকসবজি খেয়ে থাকি। এবং শাকসবজি থেকে তো ডেফিনেটলি ভিটামিন, খনিজ পদার্থ এগুলো তো অবশ্যই পাই। এগুলোকে আমরা চুষে রেখে দিই বা চিবিয়ে আমরা এগুলো যখন খাই, ভিতর থেকে এগুলো আলাদা হয়ে ভিটামিন, খনিজ লবণ আমাদের শরীরের ভিতরে ঢুকে, আর এগুলো আঁশ বা ছোবড়া হিসেবে বের হয়ে যায়। ওকে, সো এই জন্য আমরা খেয়ে থাকি। আবার গাছপালা খেয়ে হজম করতে পারে তোমার ওই যে গরু, ছাগল, ওরা কেন? কারণ ওদের ওদের পাকস্থলীতে সেলুলেজ নামক এনজাইম আছে, যেটা এই উদ্ভিদকে পরিপাক করতে পারে, ভাঙতে পারে। কারণ তোমরা জানো উদ্ভিদে থাকে সেলুলোজকে ভাঙে সেলুলেজ। ওকে, সো এটা একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলে রাখলাম, যারা মনে রাখতে পারো লিখে ফেলবা। চলে আসি এরপরে বিয়োজক। বিয়োজক কারা? যারা নামটা শুনে বোঝা যাচ্ছে বিয়োজিত করে, পচায় ফেলে। তাহলে একটা প্রাণী দেহ যখন মারা যায়, মাটির নিচে যায়, তখন ওকে পচায় ফেলে। পচানোর ফলে তুমি জানো যে কেউ যখন মারা যায়, ওকে যখন মাটির নিচে রাখা হয়, কয়েকদিন পরে কিন্তু দেখবে তার মধ্যে আর তুমি কিছুদিন পরে গেলে দেখবে নাই, মাংস পচে সব নষ্ট হয়ে গেছে, পচে সব মাটির সাথে মিশে গেছে। এই যে দেখো, এই পচন ক্রিয়াটা করে, এই পচন ক্রিয়াটা যারা ঘটায়, জীবদেহের পচন ক্রিয়া যারা ঘটাচ্ছে, এরাই হচ্ছে আসলে বিয়োজক। যেমন ধরো ব্যাকটেরিয়া, তোমাদের এখানে ছবি দিছি একটা, যেমন দেখো ব্যাকটেরিয়া, ছত্রাক, এই দুইটার নাম তোমরা অবশ্যই লিখবা। এরাই মূলত পচন ক্রিয়া ঘটায়, ব্যাকটেরিয়া এবং ছত্রাক। এই পচন ক্রিয়া ঘটানোর মাধ্যমে ওরা জীবদেহটাকে পচিয়ে এই অজৈব উপাদানগুলো, জৈব উপাদানগুলো, এগুলো সব মাটিতে মিশিয়ে দেয়, এবং সেখানেই কিন্তু তোমরা জানো ওই মাটিতে যে মিশায় এরপরে কিন্তু ওখানে ছত্রাক থাকে, ছত্রাক বড় হয়, তারপর সেখানে কেঁচো থাকে। সো এগুলো সব কিছু একটার সাথে একটা নির্ভরশীল। ওকে, এবং পরবর্তীতে এখান থেকে আবার গাছপালা আবার এগুলোকে গ্রহণ করে সে ওখানে যে গাছগুলো হয়, ওরা এখান থেকে পুষ্টি পেয়ে গাছগুলো অনেক ভালো হয়, অনেক বড় হয়, এবং সেই গাছগুলো আবার ঠিক সেইমভাবে এই গাছগুলো খাবার তৈরি করে, সেই খাবার খেয়ে আবার প্রাণী বেঁচে থাকে। তো একটা সুন্দর সাইকেল দিয়ে এটা চলে। ঠিক আছে, তো আমরা উপাদানগুলো সবাই পড়ে ফেললাম আশা করি। এখন আসি পুকুরে বাস্তুতন্ত্র। দেখো তোমাদের বইয়ে একটা ছবি আছে, এটা আমি স্টার্ট দিছি কারণ এটা ইনশাল্লাহ সিকিউতে নাম্বারে প্রায় সময় এটা আসার সম্ভাবনা আছে। তাহলে সিকিউতে এটা আসতে পারে নাম্বারে। ওকে, গতে খুব ইম্পর্টেন্ট, তোমাকে ছবি আঁকতে হবে। তুমি অবশ্যই লিখবা, কিন্তু আগে ছবি আঁকতে হবে, ছবি ছাড়া লিখে লাভ নাই। তো আমরা বইয়ের ছবিটা একটু খেয়াল করি সবাই খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। এগুলো সব পড়াই ফেলছি আমি। হ্যাঁ, জড় উপাদান, ভৌত উপাদান। আচ্ছা, ভৌত উপাদানটা একটু আমি পড়াই নাই, এটা এখান থেকে বলে দিচ্ছি। ভৌত উপাদান আমি জড় পড়াচ্ছি, জীব পড়াচ্ছি, ভৌত মাঝখানে বলি নেই। ভৌত কোনটা? দেখো, ভৌত হচ্ছে সহজ কথা, এই যে সূর্যের আলো, তাপমাত্রা, জলীয় বাষ্প, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, এই যে ঘটনাগুলা যেগুলোর উপর ডিপেন্ডেন্ট। ধরো হুট করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে, তাহলে কিন্তু একটা অংশের মানুষ তলায় যাবে, তাই না? বায়ু প্রবাহের উপর ডিপেন্ডেন্ট, বাতাস আসছে নাকি নাই। এরপরে ধরো তাপমাত্রা, গরম নাকি ঠান্ডা, গরম হলে এক ধরনের গাছপালা জন্মাবে, শীত প্রধান অঞ্চলে আরেক ধরনের গাছপালা হয়, আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে আরেক ধরনের গাছপালা হয়। এই যে পরিবেশের যে অবস্থাগুলো এগুলো হচ্ছে ভৌত উপাদান। ওকে, ফিজিক্যাল কম্পোনেন্টস, এই যে সূর্যের আলো, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্প, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, এগুলো তুমি লিখতে পারবা। যে এই যে ফেনোমেননগুলো, এই যে ঘটনাগুলো, যেগুলোর উপর পরিবেশের এই ঘটনাগুলো, যেগুলোর উপর আমরা সব কিছু ডিপেন্ডেন্ট, আমাদের পরিবেশ ডিপেন্ডেন্ট, জলবায়ু ডিপেন্ডেন্ট, এটাই হচ্ছে আসলে ভৌত উপাদান। ওকে, ফাইন। জীবজ উপাদান তোমাদেরকে মাত্র পড়াইছি, জীবজ মাত্র পড়াইছি। এবার সামনের দিকে আসি, দেখো খাদক পড়াইছি, খাদক আর বলার কিছু নাই। হ্যাঁ, একটা জিনিস খাদকের মধ্যে খেয়াল রাখো, একটা এক্সট্রা জিনিস, এই যে দেখো তোমাকে পড়াইছি মাংসাশী প্রাণী, পড়াইছি। এবার একটু খেয়াল করে দেখো, ধাঙর কারা? ধাঙর হচ্ছে যারা আবর্জনা খেয়ে বেঁচে থাকে, ময়লা আবর্জনা খায়। এখন দেখো, আবর্জনা বা ময়লা আবর্জনা কারা খায়? আবর্জনা ভুক, মানে আবর্জনা খায়, এদেরকে বলে ধাঙর, বা ইংলিশটা হচ্ছে স্ক্যাভেঞ্জার কারা? দেখো উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো, কাক, শকুন, শিয়াল, হায়না, এই প্রাণীগুলো তোমরা জানো
এরা জীবিত প্রাণীর চেয়ে মৃত প্রাণী বেশি খেতে পছন্দ করে। এই যে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে এরা। কে কে? কাক, শকুন, শিয়াল, হায়না। ডাক দিবে, এটা এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট। কাক যে ময়লা আবর্জনা খায় এটা নিয়ে মনে হয় কারো ডাউট নাই। এই যে তোমার ডাস্টবিনে অনেক কাক থাকে। শকুন, বলো না শকুন অপেক্ষা করতে থাকে কখন মানুষ মানা যাবে, মানা গেলেই ধরো এসে নিয়ে যাবে। শিয়াল, হায়না, এই শিয়াল তো আছেই, এটাও কিন্তু ময়লা আবর্জনা খায়। এগুলোর সাথে আমরা তো ফ্যামিলিয়ার না। তুমি সার্চ করে দেখবা দুইটা চেহারা গরম অনেকটা কাছাকাছি, এবং দুইটাই আসলে ময়লা আবর্জনা খায়। এবং ময়লা আবর্জনা বলতে মৃত প্রাণী, মৃত প্রাণীর মাংস খেয়ে বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে। এদেরকে নাম দেওয়া হয়েছে আবর্জনা ভোগ বা ধাঙর। তারা ইম্পর্টেন্ট, কারণ তারা আবর্জনা খায় বলে পরিবেশটা পরিষ্কার থাকে। এই যে আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে, সো এদের ভূমিকা আছে। এদের ভূমিকা তুমি বাদ দিয়ে দিবা, এটা সম্ভব না। এটা তোমাকে পড়াইছি মানুষ কেমন, অমনিভোরাস। ওকে, এটা তোমাকে ভাইয়া পড়াইছি মানুষ কেমন, মানুষ হচ্ছে অমনিভোরাস। আচ্ছা, এবার আসি আমরা, দেখো বিয়োজক পড়াইছি। পুকুরের বাস্তুতন্ত্র সবাই দেখো। পুকুরের মধ্যে প্রথম কথা সবাই ভালো করে খেয়াল করে দেখো, জলভাগের বাস্তুতন্ত্র আমাদের পরীক্ষা এটা আসবে, গ নাম্বারে আসবে। এটাতে আগে তোমার জল উপাদান, জীব উপাদানগুলো তুমি আগে একটু আলাদা করে নিবা, তারপর ছবি আঁকবা, তাহলে ইজি হবে। দেখো জল উপাদান কারা? পুকুরের মধ্যে জল উপাদান হচ্ছে এই যে বিভিন্ন প্রকার জৈব অজৈব পদার্থ, পানি আছে, সূর্যের আলো আছে, এই যে সূর্য লাগবে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, যা যা আমি বলছি না এগুলো লিখে দিবা একটু আগে যা বলছিলাম, সবই মোটামুটি সেম। আর উৎপাদক আছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, অনেক কিছু আছে। চলো আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি। চলো আমরা ছবিটা আঁকি, দেখো কেমনে আঁকতেছি ভাইয়া। ফার্স্টে আমি এরকম একটা এঁকে দিলাম, এর ধরো এটা একটা পুকুর। ওকে, আচ্ছা মনে রাখবা শক্তির উৎস হচ্ছে সূর্য, তাহলে অবশ্যই সূর্য আঁকতে হবে। শক্তির উৎস হচ্ছে সূর্য এবং প্রধান উৎস বলা চলে সূর্য, সূর্য একটা আঁকতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা সিরিয়ালে আঁকবো। প্রথম কথা, এখানে খাবার তৈরি করবে কে? উৎপাদক। তাহলে ফার্স্টে আমরা উৎপাদক আঁকবো। এই যে দেখো এখানে আমি কিছু গাছ আঁকতেছি, ধরো কিছু গাছ আঁকলাম। পানির মধ্যে তোমরা জানো অনেক জলজ উদ্ভিদ থাকে, সো আমি সাপোজ কিছু গাছ আঁকলাম। এই যে পানির মধ্যে অনেক জলজ উদ্ভিদ থাকে, আমি স্যাম্পল এরকম কয়েকটা গাছ আঁকলাম। খুব বেশি আঁকলে আবার বিছড়ে যাবে। আচ্ছা, এরপরে উপরে কিছু শৈবাল টেবাল দিলাম, এই যে শৈবাল টেবাল দিলাম, এই শৈবাল টেবাল দিলাম বিক্ষিপ্ত আকারে। এখন তো ফিক্সড কোনো আকার নাই, এই বিক্ষিপ্ত আকারে বুঝাইলাম যেখানে শৈবাল আছে, আমি পরে লিখে দিব। এই যে শৈবাল আঁকছি, কিছু বড় বড় উদ্ভিদ আঁকছি, আমার কাজ হয়ে গেছে। এগুলো হলো উৎপাদক। তাহলে আমার প্রথম কাজ শেষ, আমি উৎপাদক এঁকে ফেলছি, তাহলে এই উৎপাদক আঁকা শেষ। ওকে, এবার আমি একটু পানি টেনে দিয়ে দিই, পানি টেনে দিয়ে দিই, তাহলে আমার আরও সুবিধা হবে আঁকাটা। ওকে, এবার দেখো, বলো তোমাদেরকে পড়াইছিলাম শৈবালকে বা ফাইটোপ্লাঙ্কটনকে খায় প্রথম শ্রেণীর খাদক, আমরা এদেরকে বলি জু প্লাঙ্কটন। মনে আছে? জু প্লাঙ্কটন, ছোটো ছোটো প্রাণী। এই যে তাহলে এরকম করে দিলাম, এই সাপোজ এরকম করে দিলাম জু প্লাঙ্কটন। অথবা ছোটো ছোটো কিছু মাছ, এই যে ছোটো ছোটো মাছ, ওরাও কিন্তু এরকম, এই ছোটো ছোটো মাছ ওরাও কিন্তু এই অনেকে জু প্লাঙ্কটনকে খায়, অনেকে ডিরেক্টলি এরকম শৈবালকে খেয়ে থাকে। ওকে, এরপরে দেখো একটু মাঝারি লেভেলের মাছ দিলাম, একটু মাঝারি লেভেলের মাছ আঁকলাম একটা, আরেকটা একটু বড় মাছ আঁকলাম। তুমি চাইলে বড় মাছ আঁকতেও পারো, অথবা আগেটা দিয়ে কাজ চালা দিতে পারো। এই যে একটু বড় মাছ আঁকতে পারো, একটু বড় মাছ আঁকতে পারো। ঠিক আছে, কয়েক লেভেলের মাছ আমি আঁকলাম, মোটামুটি শর্টকাট ছবি আঁকলাম। নেক্সট দেখো কিছু অবশ্যই বিয়োজক লাগবে, তাই না? গোল্লা দিলাম, গোল্লা দিয়ে বুঝাইলাম এর ভিতরে বিয়োজক আছে। জুম করে দেখাচ্ছি, কারণ এটা তো বিয়োজক তো দেখা যায় না নর্মালি। তোমার বিয়োজক দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগবে, তাই না? ব্যাকটেরিয়া তো নর্মালি দেখা যায় না। তাহলে এখানে ধরো ব্যাকটেরিয়া আছে, আমি ব্যাকটেরিয়া বুঝাইলাম, এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, দেখে বুঝাইলাম ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়া, দেখো আমার কিন্তু আসলে পুকুরের বাস্তুসংস্থান, বাস্তুতন্ত্র আঁকা শেষ। সবাই একটু তোমাদের বইয়ের ছবিটার দিকে তাকাও, দেখো এই যে বইয়ের ছবিটার দিকে তাকাও, সবাই খেয়াল করে দেখো বইয়ের ছবিটা দেখো। তাহলে ওরা ঠিক সেমভাবে ফার্স্টে উৎপাদক আঁকছে। উৎপাদক কি আঁকছে? ফাইটোপ্লাঙ্কটন। এই যে অনেকগুলো ছোটো ছোটো উদ্ভিদ বলছিলাম, ফাইটো মানে উদ্ভিদ। ওকে, ওরা খাবার তৈরি করে। আর কিছু বড় বড় উদ্ভিদ আমি আঁকছি, এদেরকে বলে ম্যাক্রোফাইট। ম্যাক্রো মানে বড়, ফাইটো মানে উদ্ভিদ, বড় বড় উদ্ভিদ। ওকে, নেক্সট কিছু উল্টাপাল্টা প্রাণী আঁকছিলাম ছোটো 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 সাইজের, এদেরকে বলে প্রথম স্তরের খাদক বা জু প্লাঙ্কটন। এদেরকে খাবে যে মাছগুলা, এদেরকে বলে দ্বিতীয় স্তরের খাদক। এদেরকে খাবে যে আরেকটু বড় মাছ, এদেরকে বলে তৃতীয় স্তরের খাদক। এরপরে ছোটো ছোটো গোল দিয়ে একটু জুম করে দেখাইছে, এরা হচ্ছে বিয়োজক বা ব্যাকটেরিয়া। তোমার কাজ শেষ। নিচে কাদা টাদা দিতে পারো, কাদা হচ্ছে বোঝা যাচ্ছে অজৈব উপাদান, সরি কাদা হচ্ছে তোমার জড় উপাদান, তুমি বুঝাই ফেললা, তাহলে কাজ শেষ। চলো আমরা একটু দেখি সুন্দর করে। তুমি চাইলে এখানে কাদা দিতে পারো, বা এত ঢঙের সময় না থাকলে তুমি এত কিছু করার দরকার নাই। এই যে ঠিক আছে, এই তুমি দিলা ব্যাকটেরিয়া, কাজ শেষ কিন্তু। তাহলে আমরা মার্কিং করে দিই। দেখো মনে রাখবা, মার্কিং হবে অলওয়েজ এক পাশে,
মার্কিং হবে অলওয়েজ এক পাশে, এটা কিন্তু অনেকে ভুল করে, মার্কিং হবে অলওয়েজ এক পাশে, এটা নিয়ে কারোর যেন ভুল না হয়। এই যে দেখো ফার্স্টে এটা হচ্ছে কি, ধরো এটা একটা মার্কিং করলাম, এটা একটা মার্কিং করলাম, দেখো সবাই মার্কিং খেয়াল করো, এরপর এটা একটা মার্কিং করলাম, এই যে মার্কিং করলাম, ঠিক আছে, মার্কিং করলাম, এই যে এরপর হচ্ছে তোমার এই যে অণুজীব, ঠিক আছে। মার্কিং হবে অলওয়েজ এক পাশে, তাহলে তোমার ছবিটা সুন্দর হবে। আচ্ছা, পানি তো দিছই, তাহলে সবাই একটু খেয়াল করে দেখো কি কি জিনিস বললাম। এটা হচ্ছে আমাদের ফাইটোপ্লাঙ্কটন, এটা খাবার তৈরি করে, তাই না, এটা খাবার তৈরি করে। ওকে, নেক্সট, এটা হচ্ছে বড় বড় উদ্ভিদ, আমি এই পাশে লিখলাম না, আমার তো এই পাশে জায়গা নাই, তুমি সুন্দর করে মার্ক করে লিখবা। এটাকে বলে ম্যাক্রোফাইট, ম্যাক্রো মানে বড়, বায়োলজিতে ম্যাক্রো শব্দের মানে হলো বড়, তাহলে ম্যাক্রোফাইট, ভেরি গুড, ম্যাক্রোফাইট। নেক্সট দেখো কি বললাম, এইগুলো হচ্ছে উৎপাদক, সুন্দর করে লিখবা, এগুলো হচ্ছে উৎপাদক, এগুলো হলো উৎপাদক। এই যে দেখো, এবার এটা হচ্ছে জুপ্লাঙ্কটন, তো আরও কিছু জুপ্লাঙ্কটন এঁকে দাও, ধরো আরও কিছু জুপ্লাঙ্কটন এঁকে দাও, কিছু উল্টাপাল্টা সাইজ এঁকে দাও। এই হচ্ছে জুপ্লাঙ্কটন, আমি তো এখানে লিখছিলাম, সরি, এই হচ্ছে ম্যাক্রোফাইট, দাগ দিয়েছিলাম, এই যে ম্যাক্রোফাইট, এরা হচ্ছে আসলে উৎপাদক, দুটা মিলে উৎপাদক। নেক্সট, এই হচ্ছে জুপ্লাঙ্কটন হচ্ছে প্রথম স্তরের খাদক, এরা এই আগেরগুলোকে খেয়ে থাকে। জুপ্লাঙ্কটন এরা হচ্ছে প্রথম স্তরের খাদক, লিখবা অবশ্যই, প্রথম স্তরের খাদক। এরপর ছোট ছোট মাছ, এরা জুপ্লাঙ্কটনকে খায়, এরা হলো দ্বিতীয় স্তরের খাদক। একটু বড় সাইজের মাছ, এরা হচ্ছে তৃতীয় স্তরের মাছগুলোকে খায়, দ্বিতীয় স্তরের খাদকগুলোকে খায়, এরা তৃতীয় স্তরের খাদক, খুবই সিম্পল। আর এগুলো হচ্ছে বিয়োজক ব্যাকটেরিয়া, এই যে বিয়োজক, ঠিক আছে। তাহলে আমার কিন্তু কাজ শেষ, সবাই এরকমভাবে সুন্দর করে এক পাশে মার্কিং করবা, ঠিক আছে। লাস্টে এখানে কাদা, এটা তো কাদা আছে পুকুরের নিচে, এগুলো হচ্ছে অবশ্যই জড় উপাদান, তাহলে এখানে তুমি টান দিয়ে লিখতে পারো জৈব এবং জড় উপাদান, জৈব এবং অজৈব উপাদান। ওকে, তার মানে সহজ কথা, এগুলো হচ্ছে জড় উপাদান, জৈব এবং অজৈব পদার্থ, লিখলেই হচ্ছে, আর কিছু করার দরকার নাই। একটু পানি দিয়ে দিছি। অবশ্যই ছবির লাস্টে অবশ্যই লিখবা চিত্র পুকুরের বাস্তু সংস্থান, চিত্র পুকুরের বাস্তুতন্ত্র, এই যে এটা অবশ্যই সবাই লিখবা। ছবি আঁকার পরে নিচে এই মার্কিং করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ইনশাল্লাহ আমাদের এটা কাজ শেষ, ক্লিয়ার সবাই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তুমি তোমার মতামত জানাই দিও এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। ইনশাল্লাহ আমার এই প্লেলিস্টটা করলে তোমাকে বায়োলজিতে, এসএসসির বায়োলজি নিয়ে আর কোনো জায়গায় এক ফোঁটা ঘুরতে হবে না, সব ইনশাল্লাহ আমি এখানেই তোমাকে একদম ধরে ধরে শেখাচ্ছি। তোমাদেরকে আমি ছবির পিছনে এত সময় কেন দিছি, কারণ এর চেয়ে সহজে যেন আর সম্ভব না হয়, এর চেয়ে সহজে সম্ভব না। তোমাকে ইনশাল্লাহ আমি ধরে ধরে প্রত্যেকটা জিনিস একে একে বোঝাচ্ছি, যেন তুমি ইনশাল্লাহ নিজের মতো করে আমার ছবি দেখে তুমি আঁকতে পারো, একদম পরীক্ষার খাতা কীভাবে আঁকবা লিখবা সেটা সব বলে দিচ্ছি। ওকে, এবং এই পিডিএফটা তোমরা কমেন্টে পেয়ে যাবা, ক্লাসের স্লাইডটা তোমরা কমেন্টে, পিন করা কমেন্টে পেয়ে যাবা। ওকে, অথবা ডিসক্রিপশন বক্সে যে কোনো এক জায়গায় খুঁজলে এখানে পেয়ে যাবা। চলে আসি আমরা এরপরে খাদ্য শিকল। দেখো খাদ্য শিকল মানে কি, এই যে একজনকে একজন খায়, যেমন দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, ঘাসকে খায় ঘাস ফড়িংকে খায় ব্যাংকে খায় সাপকে খায় গুইসাপ, এই যে একটাকে একটা খায়, এটা বলে খাদ্য শিকল, একটা লম্বা শিকল তৈরি করছে। এবং মনে রাখবা খাদ্য শিকলের এই যে প্রত্যেকটা ধাপকে বলা হয় ট্রফিক লেভেল, খাদ্য শিকলের প্রত্যেকটা ধাপকে বলা হয় ট্রফিক লেভেল। ওকে, এই ট্রফিক লেভেল, তাহলে খাদ্য শিকলের প্রত্যেকটা ধাপ, তাহলে খাদ্য শিকলের প্রতিটি ধাপ, প্রতিটি স্তর, তাহলে খাদ্য শিকলের প্রতিটি ধাপকে বলা হয় ট্রফিক লেভেল। তাহলে বলো তো সর্বনিম্ন ট্রফিক লেভেল কোনটা, সবার প্রথমে কোনটা, এইটা। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদক, যারা খাবার তৈরি করে, উৎপাদন করে, এরাই হচ্ছে আসলে সর্বনিম্ন ট্রফিক লেভেলে আছে। ওকে, এরপর এটা হচ্ছে ধরো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে আগাবে। ওকে, তো খুবই ইজি, পরীক্ষায় এটা এমসিকিউতে আসতে পারে যে সর্বনিম্ন ট্রফিক লেভেল কোনটা, উত্তর হলো উৎপাদক, কারণ এর দিয়েই তো শুরু করতে হবে। সে যদি খাবার তৈরি না করে তাহলে তো আর পুরো শিকলটাই চলবে না, তাই না, খাবার যদি না আসে কোত্থেকে চলবে। তো এই জন্য বলা হয়েছে যে সর্বনিম্ন ট্রফিক লেভেল বলা হয় উৎপাদককে। ট্রফিক লেভেল মানে কি, খাদ্য, পরীক্ষা আসতে পারে কতে, লিখবা খাদ্য শিকলের প্রতিটি স্তরকে ট্রফিক লেভেল বলে, একদম ইজি। খাদ্য শিকলের
প্রতিটি স্তরকে ট্রফিক লেভেল বলে। ইনশাল্লাহ যেন সবাই পারো। ওকে, তাহলে খাদ্য শিকলের প্রতিটি স্তরকে ট্রফিক লেভেল বলে। ওকে, ভেরি ইজি। চলে আসি এবার আমরা খাদ্য শিকল কয় ধরনের আছে। এই খাদ্য শিকল 3 ধরনের আছে। একটা হচ্ছে শিকারজীবী, মানে শিকার করে খায়। একটা হচ্ছে পরজীবী, মানে পরের উপর জীবন ধারণ করে, যেমন কৃমি মানুষের মধ্যে জীবন ধারণ করে, ক্ষতি করে। আর একটা মৃতজীবী, নাম শুনে বোঝা যাচ্ছে মৃত বস্তুর উপরে জীবন ধারণ করে। চলো প্রথমটা দেখি, শিকারজীবী খাদ্য শিকল। যেমন দেখো ভাইয়া, ধরো শিকার করে খায়। এখন দেখো তো শিকার করে কে খাবে? শিকার করে যে খায়, সাধারণত যে খায় ওর আকারটা একটু বড় থাকে, ওর সাইজ একটু বড় থাকে। কারণ আমি খাবো, আমি যদি পাওয়ারফুল না থাকি, আমি যদি স্ট্রং না থাকি, আমি খাইতে পারবো না। এই জন্য যারা শিকার করে ওরা সাধারণত ওদের চেয়ে একটু ছোট আকারের প্রাণী শিকার করতে বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গা ব্যতিক্রম, বাঘ যেমন অনেক বড় বড় প্রাণী শিকার করে ফেলে, ওর চেয়ে সাইজে বড়, কিন্তু পাওয়ার কিন্তু বাঘের বেশি। ওকে, সো ঘুরে ফিরে কাহিনী আসলে এটাই, ওর চেয়ে কম পাওয়ারফুল কাউরে সে খায়, এটা নিয়ম। তাহলে নাহলে বেশি পাওয়ারফুল খাইতে পারবে, যেমন ধরো বাঘ চাইলে কি হাতির কাছে গিয়ে হাতি খাইতে পারবে? পারবে না। হাতি লাথি দিবে, বাঘ উড়ে চলে যাবে, কারণ হাতির পাওয়ার বেশি। তাহলে শিকারজীবী খাদ্য শিকল মানে সহজ করে শিকার করে খায়। এবং এই শিকারটা কেমন, যে প্রাণীটা খাবে, তারপর আমি কাউরে খাচ্ছি, তাহলে আমি অবশ্যই ওটার তুলনায় বেশি পাওয়ারফুল, এই জন্য আমি ওটা খাই ফেলতেছি। ঠিক আছে, এই ভেরি ইজি। এবার দেখো পরজীবী, এটা একটু বুঝতে হবে, পরের উপর জীবন ধারণ করে। দেখো আমি একটু একটা কথা বলছিলাম, পরভোজী, পরের উপর ভোজনে ডিপেন্ডেন্ট, তাই না? কিন্তু এটার সাথে পার্থক্য কি? যেমন আমরা পরভোজী, আমরা পরের উপর ডিপেন্ডেন্ট, গাছের উপর ডিপেন্ডেন্ট। ওকে, পরকে ভোজন করি, ভেরি গুড। কিন্তু পরজীবী মানে পরের উপর জীবন ধারণ করে, ওটা ডেঞ্জারাস, এটা খারাপ। যেমন কৃমি, এরা আমাদের শরীরের উপর জীবন ধারণ করে। এবং পরজীবী এবং পরভোজীর পার্থক্য দেখো, পরজীবী যেহেতু সে আরেকজনের উপর জীবন ধারণ করে, ওকে চুষে একদম অবস্থা খারাপ করে ফেলে। তাহলে পরজীবী যারা, ওরা হলো খারাপ। যেমন কৃমি আমাদের উপর জীবন ধারণ করে, আমাদের শরীরের মধ্যে থেকে আমাদের পুষ্টি গ্রহণ করে, সে আমাদের শরীরে ক্ষতি করে। তাহলে পরজীবীগুলো হলো খারাপ। ঠিক আছে, এবং দেখো পরজীবী, এটা বেলা সাইজ খেয়াল করো, যার উপর জীবন ধারণ করে, যেমন সাপোজ কৃমি আমাদের শরীরের ভিতরে থেকে আমাদের উপর জীবন ধারণ করে, তাহলে কি কৃমির সাইজ দেখো ছোট, আর যার উপর জীবন ধারণ করে ওর সাইজটা হলো বড়, উল্টো হয়ে যায়। এই জন্য সে খারাপ, ওর সাইজ ছোট, ও যার উপর জীবন ধারণ করে ওর সাইজ বড়। যেমন ধরো আবার আরেকটা তো মানুষ, ঠিক আছে, মানুষের মধ্যে হচ্ছে এই যে ডেঙ্গু ভাইরাস, শুনছো না? ডেঙ্গু ভাইরাস মানুষের মধ্যে এখন বর্তমানে আসছে, কার মাধ্যমে আসছে? মশার মাধ্যমে। মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে মশা, মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে মশকি, আর মশকির ভিতরে আবার থাকে ডেঙ্গু ভাইরাস। দেখছো, এগুলো সব পরজীবীর ঘটনা। এই যে, এবং বলতে পারো মশকি, মনে রাখবা অলওয়েজ মানুষকে কামড় দেয় ফিমেল মশকি, মানে স্ত্রী মশা। কেন? কারণ স্ত্রী মশার যে ডিম্বাণু, এই ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য, ডিম্বাণুর বিকাশের জন্য উষ্ণ রক্ত লাগে, গরম রক্ত লাগে। আর এই গরম রক্ত আছে মানুষ এবং পাখির, মানুষ বলতে স্তন্যপায়ী প্রাণী এবং পাখির। এই জন্য মশা, মানে ফিমেল মশা, শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণী এবং পাখিকে আক্রমণ করে। কখনোই ব্যাঙকে কামড় দেয় না, কখনোই সরীসৃপকে কামড় দেয় না, কারণ ওদের রক্ত ঠান্ডা। তাহলে স্তন্যপায়ী প্রাণী এবং পাখির রক্ত হলো গরম। আর এই গরম রক্ত কেন লাগে? ওই মশার যে ডিম্বাণু, এটার পরিস্ফুটনের জন্য। তাহলে সে কিন্তু এমনি এমনি খায় না, তার বাচ্চার জন্য সে খায়। ওকে, মৃতজীবী মানে বুঝতে পারছো, মৃতদেহ থেকে শুরু হবে। তাহলে খেয়াল করো, এই যে দুইটা আমি বললাম, একটা পরজীবী একটা মৃতজীবী, এই দুইটার বেলায় কিন্তু কোনো জায়গায় কিন্তু সবুজ উদ্ভিদের কথা বলা নাই, বলছি? যেমন দেখো শিকারজীবী, তুমি শিকার করবা, সাপোজ তুমি গরু শিকার করবা, সাপোজ গরুকে খাবে বাঘ, ওকে ফাইন, গরুকে খাবে বাঘ, কিন্তু এই গরুটা অবশ্যই উদ্ভিদ খেয়ে তারপর গরুটা বাঁচবে, তাই না? এই যে, তাহলে এই শিকারজীবী খাদ্য শিকলগুলো সাধারণত উৎপাদক থেকে শুরু হয়। মনে রাখবা, শিকারজীবী খাদ্য শিকলগুলো উৎপাদক থেকে শুরু হয়। কিন্তু পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল, দেখো এটা শুরু হয়েছে এই যে পরের উপর জীবন ধারণ করে এখান থেকে, আর মৃতজীবী শুরু হয়েছে মৃতদেহ থেকে, মৃতজীবী শুরুই হয়েছে মৃতদেহ থেকে। ওকে, মৃতজীবী শুরুই হয়েছে মৃতদেহ থেকে। তার মানে দেখো, এই দুইটা ক্ষেত্রে কোনো উৎপাদক নাই, এই দুইটার ক্ষেত্রে কোনো উৎপাদক দিয়ে শুরু হয় নাই। তাহলে আমরা জানি উৎপাদকই তো খাদ্য তৈরি করে, তাই না? কিন্তু এই দুইটা ক্ষেত্রে উৎপাদক নাই, উৎপাদক দিয়ে শুরু হয় নাই। তার মানে এই দুইটা হলো আসলে অসম্পূর্ণ খাদ্য শিকল। অসম্পূর্ণ কেন? কারণ এখানে উৎপাদকের অবস্থান নাই, উৎপাদকের কথা বলা হয় নাই, উৎপাদকের বিষয়টা এখানে আসে না। যেহেতু উৎপাদক এখানে নাই, তুমি এটাকে সম্পূর্ণ বলতে পারবে না, তোমাকে বলতে হবে অসম্পূর্ণ। কিন্তু এখানে অবশ্যই উৎপাদক,
এখানে অবশ্যই উৎপাদক লাগবে, উৎপাদক দিয়ে শুরু হবে, এটাকে বলবো আমরা সম্পূর্ণ খাদ্য শিকল। তো পরীক্ষায় যদি খতে আসে পারবা তো যে সম্পূর্ণ মানে এখানে উৎপাদক আছে, অসম্পূর্ণ মানে এখানে উৎপাদক নাই। উৎপাদক যেহেতু নাই কখনোই সম্পূর্ণ হবে না, কারণ যদি খাদ্যের সোর্স না থাকে তাহলে তুমি কেমনে শিকল তৈরি করলা। ওকে, তাহলে সম্পূর্ণ হইতে গেলে অবশ্যই উৎপাদক লাগবে। এবার আসি আমরা খাদ্য শিকলে, আমরা একটু বই থেকে দেখে নেই। তোমার বই থেকে আমি ইচ্ছা করে পড়াই দিচ্ছি, যেন তুমি ইনশাল্লাহ বইটা খুললেই সব একদম পারো। এগুলো পড়াই দিছি, খাদ্য শিকল পড়াই দিচ্ছি, এই যে এটাই পড়াইছি। দেখো এই যে সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, এই হচ্ছে উৎপাদক। ঘাস হলো উৎপাদক। ফড়িং যেহেতু ঘাসকে খায়, প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে যে খাবে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদককে যে খাবে তৃতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদককে যে খাবে চতুর্থ স্তরের খাদক, চতুর্থ 4 নাম্বার। কিন্তু এখানে আর যেহেতু কেউ নাই, এই জন্য এটাকেই বলছে সর্বোচ্চ স্তরের খাদক। সর্বোচ্চ স্তরের খাদক, তার মানে এটা ডিপেন্ড করছে, সর্বোচ্চ স্তরের খাদকটা ডিপেন্ড করছে খাদ্য শিকলটা কীরকম অবস্থায় আছে। বেশি থাকে বেশি, কম থাকলে কম। ওকে, নেক্সট দেখো, এই যে শিকারজীবী খাদ্য শিকল পড়াইছি, উপরে যেটা পড়াইছি, এখন যেটা পড়ালাম ঘাস থেকে শুরু করলাম, এটাই শিকারজীবী। পরজীবীটা মাত্র তোমাকে বললাম, দেখো মানুষের মধ্যে আছে মশা, মশার মধ্যে ডেঙ্গু ভাইরাস, এই যে পড়াইছি তোমাকে আমি, হ্যাঁ। এবং এরা সাধারণত নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। এই যে মশা কি কোত্থেকে খাদ্য গ্রহণ করে? ওর চেয়ে কত গুণ বড় সাইজ মানুষের, ওর থেকে খাদ্য গ্রহণ করে। তাহলে পরজীবী যারা আছে ওরা নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে, একদম সিম্পল। মৃতজীবী বলছি, এই যে মৃতদেহ ছত্রাক, এবং সেই ছত্রাক থেকে আবার এই যে কেঁচো, মাটির নিচে কেঁচো থাকে, তাই না? ওকে ফাইন। তো এগুলো দেখো, এগুলো অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? কারণ এখানে উৎপাদকের কথাটা নাই। এই যে দেখো কোনো জায়গাতেই উৎপাদক দিয়ে শুরু হয় নাই, সবুজ উদ্ভিদ দিয়ে শুরু হয় নাই। ওকে, এই জন্য অসম্পূর্ণ। ওকে ফাইন, এটা বলছি। এবার আমরা নিচের দিকে চলে আসি, আমরা পড়বো খাদ্য জাল। আচ্ছা, খাদ্য জালের বেলায় তোমরা এটা একটু আগে খেয়াল করো, এখানে একটা ছবি আছে, আমি ছবিটা তোমার জন্য নিয়ে আসছি। দেখো এই যে ছবিটা আমি তোমার জন্য এখানে স্ক্রিনশট দিয়ে বসাইছি। দেখো সবাই এই ছবিটা দিকে তাকাও। দেখো খাদ্য জাল আসলে কি? জাল মানে কি? একটা অনেক বড় একটা অনেকগুলো শিকল একসাথে, সহজ কথায় জাল মানে কি? অনেকগুলো শিকল একসাথে। সবাই একটু এখানে তাকাও তো দেখি। এখানে শুরু হচ্ছে শৈবাল দিয়ে, আমি 1 নম্বর দিয়ে লিখলাম শৈবাল। ওকে, তো শৈবালকে খায় কে? শৈবালকে খেতে পারে জু প্লাঙ্কটন, এই যে প্রাণী প্লাঙ্কটন, আমি তোমাদেরকে আগে বলছি। শৈবালকে খায় জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন। শৈবালকে খায় জু প্লাঙ্কটন। ওকে ফাইন, এটা খাইতে পারে। জু প্লাঙ্কটনকে খেতে পারে বড় মাছ, বড় মাছ। বড় মাছকে খেতে পারে হচ্ছে বাজ পাখি। ওকে, বড় মাছকে খেতে পারে বাজ পাখি, বড় মাছকে খেতে পারে বাজ পাখি। গেল। আচ্ছা, এটা একটা খাদ্য শিকল হয়ে গেল। এখন আরও একটা খাদ্য শিকল দেখো, শৈবালকে জু প্লাঙ্কটন খাইতে পারে, ছোট মাছকে খাইতে পারে না? পারে তো। তো লিখো, তো শৈবালকে খেতে পারে, শৈবালকে খেতে পারে ছোট মাছ, শৈবালকে খেতে পারে ছোট মাছ। আবার বাজ পাখি ডিরেক্টলি এই ছোট মাছকে খেতে পারে, তাহলে বাজ পাখি এটা একটা খাদ্য শিকল, তাই না? এটা একটা খাদ্য শিকল, এই যে ছোট মাছকে ডিরেক্টলি বাজ পাখি খেতে পারে। অথবা 3 নাম্বার অনেক চেয়ে লিখতে পারে, শৈবালকে খাবে ধরো ছোট মাছ, ছোট মাছকে খাবে বড় মাছ, বড় মাছকে খাবে বাজ পাখি, এটাও সম্ভব। দেখছো অলরেডি 3টা হয়েছে। এরকম আরও অনেকগুলা খাদ্য শিকল একসাথে এই জায়গার মধ্যে আছে। এই যে দেখো, শৈবালকে খাবে জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটনকে খাবে ছোট মাছ, ছোট মাছকে খাবে বড় মাছ, এরপরে বাজ পাখি, এটা হইতে পারে। এরকমভাবে আরও অনেকগুলা খাদ্য শিকল একসাথে মিলে এই যে জালের মতো একটা বেষ্টনী তৈরি করছে, একটা কাঠামো তৈরি করছে, এটাকে আমরা বলবো খাদ্য জাল। দেখো অলরেডি আমি 3টা শিকল পড়াইছি, আরেকটা শিকল দেখাই এখান থেকে। দেখো শৈবাল থেকে শুরু হবে, শৈবাল তো মাস্ট, কারণ সে খাদ্য তৈরি করে, উৎপাদক, ক্লোরোপ্লাস্ট আছে, এখান থেকে শুরু হবে। এরপর ধরো জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন থেকে মনে করো এই জু প্লাঙ্কটনটাকে খাবে ছোট মাছ, ছোট মাছ, ছোট মাছকে খাবে মনে করো বড় মাছ, বড় মাছকে খাবে মনে করো বাজ পাখি। এই যে দেখো আরেকটা হয়ে গেল। অলরেডি ভাই 4টা শিকল পড়াইছি। তাহলে এখানে এই যে দেখো ছোট্ট করে এখানে একটা জালের মতো গঠন, কিন্তু এখানে অনেকগুলো খাদ্য শিকল তৈরি হওয়া সম্ভব। এই যে অনেকগুলো খাদ্য শিকল একসাথে মিলে জালের মতো কাঠামো তৈরি করে, এটাকে আমরা বলি খাদ্য জাল। একদমই সিম্পল। অনেকগুলো খাদ্য শিকল একসাথে মিলে যে জালের মতো কাঠামো তৈরি করে, এটাকে আমরা বলবো খাদ্য জাল। নেক্সট দেখো পুষ্টি প্রবাহ, খুবই সিম্পল। এটা আমি তোমাকে একদম ইজি হইতে পড়াচ্ছি। দেখো ফার্স্টে খাবার তৈরি করে কে? পরীক্ষায় এরকম ফ্লোচার্ট লিখবা। খাবার তৈরি করে কে? উৎপাদক। ওকে, সো খাবার তৈরি করছে হচ্ছে উৎপাদক, তার মানে উৎপাদকের মধ্যে পুষ্টি আছে। ওকে, উৎপাদক খাবার তৈরি করে, সো উৎপাদক থেকে খাবারটা কই যায়? উৎপাদক থেকে খাবার, উৎপাদককে খাবে হচ্ছে প্রথম স্তরের খাদক। তাহলে উৎপাদক থেকে পুষ্টি কই যাবে?
প্রথম স্তরের খাদকের শরীরে যাবে, প্রথম স্তরের খাদককে খাবে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। এটা সাধারণত মাংসাশী হয়, কারণ এই যে মাংস, এই মাংস খায়, এই জন্য মাংসাশী। দ্বিতীয় স্তরের খাদকটা হচ্ছে মাংসাশী। আর প্রথম স্তরের খাদকটা হয় তৃণভোজী, কারণ উদ্ভিদ খায়। উদ্ভিদকে যারা খায় তারা তৃণভোজী প্রাণী। দ্বিতীয় স্তরের খাদককে খাবে তৃতীয় স্তরের খাদক, তাই না? তৃতীয় স্তরের খাদক, ওকে ফাইন, ধরলাম এটাই তৃতীয় স্তরের খাদকটা। এটা পরে আরেকটা লেয়ার আছে হাইস্ট, ধরলাম এটা হাইস্ট লেয়ার, একটা লেয়ার আছে চতুর্থ লেয়ার বা সর্বোচ্চ স্তরের খাদক। ওকে, সর্বোচ্চ স্তরের খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। পরীক্ষা হলে এভাবে ফ্লোচার্ট আকারে লিখবা। সর্বোচ্চ স্তরের খাদককে বিয়োজক, বিয়োজক কি করে? এটাকে পচন ঘটিয়ে বিয়োজক এটাকে পরিবেশে ফিরিয়ে দেয়, এটাকে পরিবেশে ফিরিয়ে দেয়, পরিবেশে ফিরিয়ে দেয়, পরিবেশে ফিরিয়ে দেয়। পরিবেশে ফিরিয়ে দেওয়ার পরে এইটাকে আবার গ্রহণ করে উৎপাদক। এই যে এই হয়ে গেছে আমাদের একটা পুষ্টি প্রবাহ। দেখছো পুষ্টিটা কিন্তু কি সুন্দর করে এই যে একটা প্রবাহের মধ্যে আছে। প্রথম স্তরের খাদককে খাবে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয়টাকে খাবে তৃতীয় স্তরের খাদক, ওকে, তৃতীয় স্তর। 3 নম্বরটাকে খাবে সর্বোচ্চ স্তরের খাদক বা চতুর্থ স্তরের খাদক। চতুর্থটাকে কে খাবে বলে দাও? একদম সহজ, কেউ খাবে না, বিয়োজক। বিয়োজক হচ্ছে এটাকে পচন ঘটিয়ে আবার পরিবেশে ফিরিয়ে দিবে, যে পরিবেশে ফিরিয়ে দেয়, পরিবেশে ফিরিয়ে দেয়। পরিবেশ থেকে আবার এটাকে গ্রহণ করে উৎপাদক। উৎপাদক মানে আমরা সবাই জানি সবুজ উদ্ভিদ। একদম সহজ কথা, এটা অবশ্যই লিখবা। উৎপাদক মানে হলো সবুজ উদ্ভিদ। এই যে ফ্লোটা, এই যে পুষ্টিটা দেখো, একটা থেকে একটাতে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, আবার আলটিমেটলি পরিবেশে আসে, আবার উদ্ভিদ এটাকে গ্রহণ করে আবার খাদ্য তৈরি করে। এই যে এটাই হচ্ছে পুষ্টির প্রবাহ। যদি পরীক্ষায় পুষ্টির প্রবাহ আসে, তুমি একটা ফ্লোচার্ট লিখবা, এই ফ্লোচার্টটা দিবা, দিয়ে তুমি এরপর সুন্দর করে তুমি এবার তোমার মতো করে লিখলা যে উৎপাদক বা সবুজ উদ্ভিদ ক্লোরোপ্লাস্ট থাকার কারণে খাবার তৈরি করে, তারপর সেটাকে গ্রহণ করে প্রথম স্তরের খাদক। যেহেতু এরা উদ্ভিদ খায়, এই জন্য আমরা এদেরকে বলি তৃণভোজী প্রাণী। তৃণভোজী প্রাণী, প্রাণী যেহেতু এরা প্রাণী, তাই না? সো এদেরকে যারা খাবে ওরা অবশ্যই মাংসাশী প্রাণী, কারণ এই প্রাণীগুলো তো মাংস, তাই না? শরীরে তো মাংস আছে, মাংসাশী প্রাণী। ওকে, এগুলো সব, বাকিগুলো সব মাংসাশী প্রাণী। এই যে মাংসাশী, 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 কারণ এগুলো সব প্রাণীকে খায়। প্রাণীকে যে খায় সে অবশ্যই মাংস খায়। এই যে এভাবে সিস্টেমটা চলে, এটা হচ্ছে পুষ্টি প্রবাহ। এবার আসি শক্তির প্রবাহ যখন বলবে, এটাও সেম। শক্তির প্রবাহ যখন বলবে এটাও সেম, কিন্তু পার্থক্য কি? একটু কাহিনী আছে। এখানে তোমাকে পড়তে হয় 10% নিয়ম। এটা খতে আসতে পারে 10% নিয়ম। 10% নিয়ম মানে কি? 10% নিয়ম মানে হচ্ছে, ধরো উৎপাদকের মধ্যে যেই শক্তি আছে, সাপোজ উৎপাদকের মধ্যে একটা পরিমাণ শক্তি আছে, মনে করে ধরলাম উৎপাদকের মধ্যে 100 কিলো ক্যালোরি শক্তি আছে। উৎপাদককে যে খাবে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক, তার মধ্যে শক্তি হয়ে যাবে 10 ভাগের 1 ভাগ। তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে 10 কিলো ক্যালোরি। এই যে প্রতি এক লেভেল উপরে গেলেই শক্তিটা 10 ভাগের 1 ভাগ হয়ে যায়, এটা কি বলা হয়? 10% নিয়ম। প্রশ্ন হইল ভাই 10 ভাগের 1 ভাগ কেন হয়? বাকিটা কই যায়? দেখো, আমরা যখন, ধরো তুমি গরু খাচ্ছ, এখন গরুর যেই শক্তিটা, গরু বা খাসি, ওর মধ্যে যে শক্তিটা আছে ও পুরোটাকে তোমার দিয়ে দিবে। ও যখন তার জীবনে বিপাক ক্রিয়াগুলো তার ঘটে, তখন তার অনেক শক্তি ব্যয় হয় না? ব্যয় হয়। তার মানে ও যে শক্তিটা গাছপালা থেকে পাইছিল পুরোটা তুমি পাবা না। কেন পাবা না? কারণ ও গাছপালা থেকে যে শক্তি পাইছিল তার অনেকগুলো শক্তি, অনেক পরিমাণ শক্তি সে ব্যয় করছে। কোথায়? তার নিজের বিপাক ক্রিয়ায়। প্লাস তাপ শক্তি হিসেবে অনেক শক্তি বের হয়ে যায়, অনেক শক্তি লস হয়। বুঝা গেছে? সো তুমি পুরোপুরি শক্তি পাবা না। একইভাবে ধরো তোমাকে খাইছে মনে করো বাঘ, তাহলে এই যে তোমার মধ্যে তুমি যে গরুটা খাওয়ার পরে শক্তিটা পাইছো, যাই পাইছো, এবং তোমার মধ্যে যে শক্তিটা আছে, এই শক্তিটাকে পুরোটাই বাঘে যাবে না। তুমি তো তোমার বিপাক ক্রিয়ায় অনেক শক্তি ব্যয় করছো। পাশাপাশি তোমার শরীরে যখন বাঘ খাবে ওই সময় তাপ শক্তি হিসেবে আরও অনেক শক্তি বের হয়ে যাবে। নেক্সট, তোমাকে যখন বাঘ খাবে সে তোমার হাড্ডি খাবে না, মাংসগুলো খাবে, হাড্ডি টাড্ডি হিসেবে আরও অনেক পরিমাণ পদার্থের মধ্যে আরও অনেক শক্তি থেকে যাবে। সব শক্তি বাঘের মধ্যে যাবে না। এইটাই হচ্ছে নিয়ম। তাহলে কি পরিমাণ শক্তি যাবে? 10 ভাগের 1 ভাগ। এটাকেই বলা হয় 10% নিয়ম। তাহলে মনে রাখবা, শক্তির প্রবাহ হয় অলওয়েজ নিচের লেভেল থেকে উপরের লেভেল। উৎপাদকের যা শক্তি আছে, উৎপাদককে যে খাবে সে পাবে 10 ভাগের 1 ভাগ, ওকে যে খাবে ও পাবে 10 ভাগের 1 ভাগ। এভাবে করে শক্তিটা কমতে থাকে। এই জন্য এই খাদকের লেভেলটা খুব বেশি বাড়ে না, 3, 4, 5 লেভেলেই শেষ, কারণ শক্তি না কমতেছে। তো তুমি চাইলেই যে 20 লেয়ারের খাদ্য তৈরি করবা, এটা পৃথিবীতে সম্ভব না,
কারণ শক্তি প্রতিবার 10/1 হয়ে যাচ্ছে। এই জন্য এই খাদ্য স্তরগুলো খুব বেশি হওয়া সম্ভব না, কারণ কমতে কমতে অনেক কমে গেছে উপরে অলরেডি, আর এর চেয়ে কমে তো আর প্রাণী থাকা সম্ভব না। এই জন্য এই লেভেলটা ফিক্স থাকে। তো আমরা যদি এটাকে একটা পিরামিডের মধ্যে চিন্তা করি, পিরামিড কেন? পিরামিড হচ্ছে নিচে জায়গাটা বড় থাকে, উপরে আস্তে সরু হয়, তোমরা পিরামিড চিনো। এবং এখানে খেয়াল করে দেখো একদম উপরের লেয়ারের প্রাণী সাধারণত কম থাকে, যে কারণ কেউ যে শক্তি না কমে গেছে এই জন্য উপরে কম থাকে, নিচে অনেক বেশি থাকে। সবাই খেয়াল করো, সাপোজ উৎপাদকের মধ্যে শক্তি আছে 100 কিলো ক্যালোরি বা 100 জুল সামথিং। যখন একে খাবে, প্রথম ট্রফিক লেভেলে শক্তি আছে 100। প্রথম ট্রফিক লেভেল মানে উৎপাদক, তোমাদেরকে পড়াইছিলাম সর্বনিম্ন ট্রফিক লেভেল, এটাকে বলে প্রথম 1 নাম্বার বা সর্বনিম্ন, সবার নিচে আছে সর্বনিম্ন ট্রফিক লেভেল। ওকে, এই যে এগুলো পড়াইছিলাম। আচ্ছা, নেক্সট খেয়াল করো, এটাকে যে খাবে দ্বিতীয় ট্রফিক লেভেল বা প্রথম স্তরের খাদক, ওদের মধ্যে 10/1, তাহলে 10 হয়ে গেছে, 100 10/1। ওটাকে যে খাবে পরের লেয়ার 10/1, 1 হয়ে গেছে। এটাকে যে খাবে পরের লেয়ার আরও 10/1, 0.1। এই জন্য এটাকে যে খাবে সেটা আরও 10/1, 0.01। এত কম শক্তি নিয়ে প্রাণীর বেঁচে থাকা সম্ভব না। এই জন্য ভাই শক্তি যেহেতু কমতে থাকে, 10/1 করে কমতে থাকে, এই জন্য এই লেয়ারগুলো সীমিত হয়, মানে 1 2 3 4 5টা লেভেলের মধ্যে শেষ হয়ে যায়, এর বেশি হয় না। কারণ শক্তি কমতে কমতে এমন একটা অবস্থা চলে গেছে, এর চেয়ে কম লেয়ার প্রাণী থাকা সম্ভব না। ওকে, তাহলে সবাই আশা করি বুঝে গেছো 10% নিয়মটা, শক্তি প্রবাহ আশা করি সবাই বুঝে গেছো। 10/1 হয়ে যাবে অলওয়েজ শক্তির পরিমাণটা, বাকিটা লস হয়। কোথায় লস হয়? তাপ শক্তি হিসেবে বেরিয়ে যাবে, তার বিপাক ক্রিয়ায় খরচ হবে। আবার তার ধরো তুমি মাছটাকে খেলা, মাছের কাটামাটা অনেক কিছু এক্সট্রা রয়ে গেছে না, মাছের মনে করো আইস রয়ে গেছে, এগুলো তো পদার্থ, তো এগুলোর মধ্যে শক্তি আছে না, আছে, এগুলো তো খাবা না, তাহলে এগুলো লস হয়ে গেল। এরকমভাবে শক্তির লস হয়। তো আমি কারণটা বলে দিলাম, পরীক্ষায় তাপশক্তির কথাটা লিখলেই হবে, তোমাদের বইয়ে তাপশক্তির কথাটাই আছে, আর বেশি নাই। সো ইনশাল্লাহ সবাই আশা করি পারবা। এবং ছবি যদি আঁকতে হয়, শক্তির পিরামিড যদি গতে আসে, খতে আসলে লাগবে না, গতে আসলে ছবি রেখে দিবা। এবং আঁকা কোনো কিছু কঠিন না, নিচে কয়টা গাছপালা আঁকবা, উপরে ধরো কিছু ছোটো ছোটো মাছ আঁকবা, এরপর একটু বড় মাছ আঁকবা, এরপর একটা অন্য কিছু বড় মাছ বা বাস পাখি এঁকে দিলা, বুঝছো? এরকমভাবে এঁকে দিলা। তখন তুমি মনে করো এভাবে দেখবা, সংখ্যা একটু বাড়াই দিবা, নিচে সংখ্যা মনে করো গাছপালা 5টা দিলা, উপরে লেভেলের ছোটো মাছ দিলা মনে করো 4টা, এরপরে একটু বড় মাছ দিলা 3টা, এরপরে দিলা 2টা বা 1টা, এরকম সংখ্যা কমাই দিবা, কারণ শক্তি না কমে যায় তো সংখ্যাও কমে, এরা অল্প অল্প থাকে। হ্যাঁ, একটা পুকুরের মধ্যে যতগুলো ছোটো মাছ থাকে এর থেকে কম পরিমাণে বড় মাছ থাকে, স্বাভাবিক। ছোটো মাছ তো সাইজ ছোটো আকার অনেক, বড় মাছ তো একটাই অনেক খাবার খাওয়া লাগে, ও তো চাইলেও সংখ্যা বেশি হওয়া সম্ভব না, তাহলে পুকুরের মধ্যে ওরা খাবারের অভাবে মারা যাবে। শেষ, শক্তি প্রবাহ শেষ। এখন আসি আমরা বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। একদম সিম্পল, প্রজাতি আলাদা। আমরা জানি এই যে বাঘের সাথে মানুষের কোনো মিল আছে? মিল নেই। বাঘ এক ধরনের প্রজাতি, মানুষ এক ধরনের প্রজাতি। বাঘের সাথে সিংহেরও মিল নেই, কারণ একটু পার্থক্য আছে, কারণ বাঘ এবং সিংহ দুইটা ভিন্ন প্রজাতি, ওকে, তাহলে আমরা খুবই সিম্পল, এটা আমাদের আলাদা করে বলার কিছু নেই। বৈচিত্র্য মানে কি? পার্থক্য। তাহলে বাঘ সিংহ বা মনে করো মানুষের সাথে গরু, এ কি? অবশ্যই দুইটা ভিন্ন প্রজাতি, বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা। তাহলে এটাই হচ্ছে ভাইয়া প্রজাতিগত বৈচিত্র্য, বুঝা গেছে? নেক্সট দেখো বংশগতীয় বৈচিত্র্য, এইটা একটু খেয়াল করো। দেখো একই বংশ, একই প্রজাতির মধ্যে অনেক পার্থক্য হয়, একই বাবা মার মধ্যে বাচ্চাগুলো হচ্ছে অনেক ভিন্ন ভিন্ন। কেন? কারণ এখানে তোমরা জানো জিনগত বৈচিত্র্য, এখানে পাবা জিনগত বৈচিত্র্য মানে জেনেটিক বৈচিত্র্য। জিন মানে কি? জিন হচ্ছে, দেখো সবাই, ডিএনএর একটা খণ্ডাংশ, ডিএনএ একটা টুকরা, ডিএনএ একটা অংশ যা জীবের একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে জিন কি? সহজ কথা, জিন হচ্ছে ডিএনএর একটা খণ্ডাংশ, ডিএনএর একটা টুকরা। কোন টুকরা? যেই টুকরা জীবের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে জিন। ওকে, তাহলে এরকম জিনের ভেরিয়েশন খুবই কমন। তোমরা জানো জিনের ভেরিয়েশনটা হয় মিওসিস কোষ বিভাজনে। কোন কোষ বিভাজনে? মিওসিস। আর এই মিওসিস কোষ বিভাজনের ফলে জেনেটিক যে ভেরিয়েশন হয়, ডিএনএর মধ্যে যেই তথ্যের মানে যে অংশের আদান প্রদান হয়, বিনিময় হয়, এর ফলে জেনেটিক ভেরিয়েশন হয়। এই জন্য আমরা একই বংশগতীয় মানে এক ধরনের প্রজাতির মানুষের মধ্যে কত পার্থক্য, তাই না? কত ভিন্ন ভিন্ন আকৃতির মানুষ, তোমার সাথে আমার মিল নেই, জেনেটিক অনেক পার্থক্য। এটাই হচ্ছে আসলে জিনগত বৈচিত্র্য, একদম ইজি। নেক্সট বাস্তুতান্ত্রিক, মানে হচ্ছে ওই সিস্টেম, ইকোসিস্টেম জনিত, পরিবেশ জনিত, আবহাওয়া, জলবায়ু, এই সব কিছুর কারণে প্রজাতিগত ভিন্নতা আসে। যেমন একটা এক্সাম্পল দিই, দেখো, নাহলে বুঝবা।
এই যে দেখো দুইটা ভাল্লুক আছে, এটা হচ্ছে নর্মালি কালো ভাল্লুক, তুমি হয়তো বা দেখছো জিওগ্রাফিতে দেখছো বা অনেকে চিড়িয়াখানায় গেলেও দেখতে পারো। এটা আমাদের এই অঞ্চলের দিকেও আছে, প্লাস গরম অঞ্চল আফ্রিকার দিকেও এই ভাল্লুকটা আছে, কালো ভাল্লুকটা। কিন্তু পোলার বিয়ার বা সাদা ভাল্লুক সে কিন্তু ওই বরফ অঞ্চলে থাকে, সে কিন্তু ওই অঞ্চলে বরফীয় অঞ্চলে মানে ঠান্ডা ওই অঞ্চলে বসবাস করার জন্য উপযোগী। তার বডি সে কিন্তু ওখানে ধরো বডি ওখানে টেম্পারেচার -40 -60 বরফ পুরোটা, 0 ডিগ্রি হলে তো গলবে, ওখানে -40 -60 ওখানে সে বসবাস করতে পারে। ওই রকমভাবে সে তার বডিটা অ্যাডজাস্টেড হয়েছে, ওইরকমভাবে সে তার বডিটাকে মানিয়ে নিয়েছে ওই পরিবেশে টিকে থাকা, ওই যে ইকোসিস্টেম এটাকে বলে ওখানকার শীতপ্রধান অঞ্চলের বাস্তুতন্ত্র। আবার এটা মনে করো গরম প্রধান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের জন্য এই প্রাণী। এরকম পরিবেশ অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, জলবায়ু অনুযায়ী, ভিন্ন ভিন্ন জায়গা অনুযায়ী ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র থাকে, ভিন্ন ভিন্ন প্রাণী থাকে, ভিন্ন ভিন্ন উদ্ভিদ থাকে। মরু অঞ্চলে যে উদ্ভিদ আছে এটা আমাদের এখানে নাই, আমাদের এখানে যেটা আছে এটা আবার ওই বরফ অঞ্চলে নাই। এরকম ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন উদ্ভিদ, ভিন্ন ভিন্ন প্রাণী থাকার কারণে যে বাস্তুতন্ত্র তৈরি হয়েছে এটাকে আমরা বলি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কারণ এই বৈচিত্র্য মানে তো পার্থক্য, উদ্ভিদের মধ্যে পার্থক্য হলো, প্রাণীর মধ্যে পার্থক্য হলো, এটাকে আমরা বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে ফাইন, এবার চলে আসি আমরা এরপরে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে সম্পর্ক। এখন এই সম্পর্কটা দুই রকমের, একটা হচ্ছে ধনাত্মক, একটা ঋণাত্মক। এগুলো এমসিকিউতে আসে এবং সিকিউতে আসতে পারে, খেয়াল করো। একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। সবাই খেয়াল করো, ধনাত্মক মানে হলো পজিটিভ, ইট মিনস যে একজন একজনকে উপকার করবে, মানে কারো কোনো ক্ষতির সম্পর্ক নাই। সহজ কথা, ধনাত্মক মানে এখানে কোনো কেউ কারোর সাথে ক্ষতির কোনো সম্পর্ক নেই, ক্ষতি ক্রস, ক্ষতিকে মাইনাস করে দিলাম, ক্রস করে দিলাম, অর্থাৎ এখানে ক্ষতির কোনো সম্পর্কই নেই। আর ঋণাত্মক মানে মাইনাস, তাই না? মাইনাস মানে কি, এখানে কোনো না কোনো ক্ষতির বিষয় আছে, কোনো না কোনো ক্ষতির বিষয় আছে, সহজ কথা। এবার দেখো প্রথমটা, দেখো প্রথমটা মানে হচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম মানে ধরো এ এবং বি দুইটা উদ্ভিদ বা দুইটা প্রাণী আছে, হ্যাঁ, এ এবং বি দুইটা জীব আছে, এরা একজন একজনকে, মিউচুয়ালিজম মানে কি, মিউচুয়াল রেসপেক্ট, এরা একজন আরেকজনকে উপকার করে। এই যে দুজন দুজনকে উপকার করে, মিউচুয়ালি উপকার করে, এইটাকে বলা হয় মিউচুয়ালিজম। তাহলে এখানে দুইজনই উপকৃত হয়, দুজনই উপকৃত হয়, এখানে দুজন দুজনকে উপকার করে, দুজনই উপকৃত হয়। ধরো পরীক্ষা হলে বসলা, তোমার ফ্রেন্ড থেকে তুমি একটু দেখলা, তুমি তোমার ফ্রেন্ডকে দেখাইলা, এটা হচ্ছে মিউচুয়ালিজম, দুজনে মিলে একটু উপকার পেলা, মিউচুয়ালিজম। কিন্তু উচিত না, তারপর বললাম উদাহরণ হিসেবে মনে রাখার স্বার্থে। ওকে, তাহলে দুজন দুজনকে দেখাইলা, এটা হচ্ছে মিউচুয়ালিজম। এবার আসি কমেন্সালিজম। তো তোমার পরীক্ষা, তোমার যেই ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল বা সেকেন্ড বয় সেকেন্ড গার্ল, থার্ড বয় থার্ড গার্ল, ওর সাথে তোমার সিট পড়লো, সে মানুষটা ভালো, সে তোমার দেখাইছে, সে তোমাকে উপকার করছে। দেখো সে হচ্ছে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল বা সেকেন্ড বা থার্ড বয় বা থার্ড গার্ল বা এনি ওয়ান ভেরি গুড স্টুডেন্ট, যে কেউ হইতে পারে, সে ভালো মানুষ, সে তোমাকে উপকার করছে, সে তোমাকে দেখাইছে, তুমি এলা বি, তোমাকে সে উপকার করছে, বিনিময়ে তুমি কিছু করো নাই, তুমি উপকার করো নাই, আবার অপকারও করো নাই, কিছুই করো নাই, তুমি জাস্ট চুপচাপ করে দেখে গেছো, তুমি কোনো ক্ষতি করো নাই ওর, আবার উপকারও করো নাই, কিচ্ছু করো নাই। তাহলে এটাকে বলা হয় কমেন্সালিজম। তার মানে এখানে একজন উপকার করে, অন্যজন উপকার না করলেও ক্ষতি করে না, ক্ষতির কোনো কাহিনী নেই, উপকার না করলেও ক্ষতি করে না, অর্থাৎ সে এমন না যে তোমার থেকে দেখছে, দেখে আবার তোমার একটা ভুল বলে দিচ্ছে, এটা না, ক্ষতি করে না। অথবা তোমার থেকে দেখছে, দেখার পর আবার স্যারের কাছে ধরা দিচ্ছে, স্যার দেখেন ও আমার দেখাইতেছে, এরকম ক্ষতি করে নাই। তাহলে এই যে একজন উপকার করে, ঠিক আছে, এ খুবই ভালো মানুষ, সে উপকার করতেছে, কিন্তু বি যে আছে অন্যজন, সে উপকার না করলেও, হ্যাঁ ওকে ফাইন, সে চুপচাপ দেখতেছে, লিখতেছে, উপকার না করলেও ক্ষতি করে না, এটাকে বলা হয় কমেন্সালিজম। যদিও দুইটাই ক্রাইম, তারপরে আমি তোমাকে মনে রাখার স্বার্থে বলতেছি আর কি, মনে রাখার স্বার্থে আমরা যেন ভালো মতো মনে থাকে। নেক্সট দেখো ঋণাত্মক, এবার ক্ষতি। এই দেখো শোষণ মানে কি, ধরো একটা উদ্ভিদ আছে স্বর্ণলতা, সে একদম তার একটা হস্টোরিয়াম নামক একটা অঙ্গ আছে, এটা দিয়ে সে চষে খায়, একদম শোষণ করে ফেলে। তো শোষণ করা তো খারাপ, তাই না? তুমি পুষ্টি শোষণ করে ফেলতেছো, খারাপ না? খারাপ। তো যার থেকে শোষণ করছো ও তো পুষ্টির অভাবে ভুগবে। প্রতিযোগিতা মানে ধরো এটা ডারউইনের তত্ত্ব অনুযায়ী তোমার বিবর্তনের মধ্যে আছে। ধরো তোমার এমন হইলো যে একটা পুকুরের মধ্যে 2 কোটি ডিম পারছে একটা মাছ, সব তো বাঁচবে না, বাঁচবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, কিছু বাঁচবে কিছু বাঁচবে না। তাহলে কিছু যে বাঁচবে না, আর ক্ষতি হইলো না, এই যে ক্ষতির ঘটনা আসলেই সেটা হবে প্রতিযোগিতা ঋণাত্মক। ওকে, ক্ষতি হইলেই ঋণাত্মক। নেক্সট দেখো অ্যান্টিবায়োসিস কীরকম, এটা খুবই সুন্দর একটা জিনিস। অ্যান্টিবায়োটিক মানে কি? বায়ো মানে জীবনের বিরুদ্ধে কাজ করে।
অ্যান্টিবায়োটিক, তার মানে এরা জীবন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, এরা কোনোদিন ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না, কারণ ভাইরাস কিন্তু জীবন না, জ্বর না, কিচ্ছু না। তাহলে অ্যান্টিবায়োটিক আমরা যে খাই এটা মূলত কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, এটা কোনোদিন ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না, কারণ ব্যাকটেরিয়ার জীবন আছে, বায়ো লাইফ আছে, বাট ভাইরাসের কোনো লাইফ নেই। ওকে, তাহলে ভাইরাস জ্বর এমনি এমনি ভালো হবে। তাহলে অ্যান্টিবায়োসিস, যেমন ধরো এটা আবিষ্কার করছে আলেকজান্ডার ফ্লেমিং। কীভাবে আবিষ্কার করছে? পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক আছে, বুঝছো, এখান থেকে পেনিসিলিন বের হয়। এই পেনিসিলিন তখন দেখা গেছে ওই ছত্রাকের আশেপাশে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ওই পেনিসিলিন বের হওয়ার কারণে ওই ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। হ্যাঁ, তখন বুঝতে পারছে আচ্ছা এই পেনিসিলিনের এই সক্ষমতা আছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলার, ওখান থেকে আবিষ্কার হয়েছে অ্যান্টিবায়োটিক। তাহলে এই যে ব্যাকটেরিয়াকে মেরে ফেললো, ব্যাকটেরিয়াগুলো মারা গেছে, মানে কি ব্যাকটেরিয়ার জন্য ক্ষতি, এই জন্য আমরা ঋণাত্মক। ওকে, চলো আমরা বই থেকে একটু দেখি, তাহলে আমরা আরও ক্লিয়ার হবো। সুন্দর করে বই থেকে আমরা উদাহরণগুলো সব দেখে ফেলি, আমরা একদম উদাহরণগুলো সহ দেখে ফেলি। আমরা একদমই লাস্টে চলে আসছি, দেখো আমরা একদম উদাহরণগুলো সহ দেখবো ইনশাল্লাহ বই থেকে। তোমার বই থেকে আমি পড়াইছি, প্রত্যেকেই পড়াইছি, দেখো এটা পড়াইছি, এই যে দেখো ট্রফিক লেভেল পড়াইছি, হ্যাঁ, শক্তি পিরামিড পড়াই ফেলছি, কীভাবে শক্তি কমে বাড়ে এটা পড়াইছি, এই শক্তির এটা পড়াইছি, পিরামিড বই থেকে ছবি পড়াইছি, বৈচিত্র্য মানে এই যে ভেরিয়েশন বা ভিন্নতা, জীবজগতের মধ্যে ভিন্নতা পড়াইছি, প্রজাতিগত, বংশগতীয়, বাস্তুতান্ত্রিক, মরুভূমির উদ্ভিদ কী হয় সেটা পড়াইছি। এবার দেখো নেক্সট দেখো আমরা ইনশাল্লাহ পড়বো হচ্ছে এখানে এই যে তোমার সম্পর্ক নম্বর, এগুলো রিডিং দিলে বুঝবা, ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া। দেখো সবাই ভালো করে দেখো, ধনাত্মকের উদাহরণ কি পড়াইছি? মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমের মধ্যে দেখো সবাই, মিউচুয়ালিজমের মধ্যে খেয়াল করো, মিউচুয়ালিজম একটা উদাহরণ লেখা আছে, শিম জাতীয় উদ্ভিদ। এই যে শিম জাতীয় উদ্ভিদের মূলে এরকম গুটি গুটি হয়, গুটিগুলোকে বলে নডিউল। কি বলি আমরা? নডিউল, নডিউল। হ্যাঁ, দেখো এখানে এই নডিউলের মধ্যে একটা স্পেশাল ধরনের ব্যাকটেরিয়া নাম হচ্ছে রাইজোবিয়াম। এই নডিউলের মধ্যে রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়া বসবাস করে, এটা একটা ব্যাকটেরিয়া। তাহলে শিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে। ওকে, তাহলে ভালো, শিম জাতীয় উদ্ভিদের মধ্যে ব্যাকটেরিয়ার জন্য ভালো হয়েছে, ব্যাকটেরিয়া উপকার পাইছে, ও একটা বসবাস করার জায়গা পাইছে, থাকার জায়গা পাইছে। বিনিময়ে সে কী করে, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার একটা স্পেশালিটি হচ্ছে সে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করে, যার কারণে এই নাইট্রোজেন আবার গাছপালা পায়, গাছপালা পেয়ে গাছের ক্লোরোফিলের একটা গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রোজেন। তাহলে সেই নাইট্রোজেন পেলে তার জন্য ভালো, খাবার তৈরি করতে পারে। আবার বিনিময়ে গাছপালা খাবার তৈরি করে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সে খাবার আবার গ্রহণও করে। এই যে দুজনের হেল্প করতেছে, ব্যাকটেরিয়া গাছপালাকে নাইট্রোজেন গ্রহণ করে দিচ্ছে, আর নাইট্রোজেনকে কাজে লাগিয়ে গাছপালা ধরো খাবার তৈরি করতেছে, খাবারটা আবার ব্যাকটেরিয়াকে দিচ্ছে, ব্যাকটেরিয়া আবার তার মধ্যে জায়গা পাচ্ছে থাকার জন্য। এই যে মিউচুয়াল, দুজনকে উপকার করে, এটাকে বলে মিউচুয়ালিজম। যেমন ধরো আবার এখানে একটা উদাহরণ আছে, যেমন ধরো ফুলের মধু আহরণ করে কে? এই যে ধরো বিভিন্ন রকমের মৌমাছি প্রজাতি, এরা ফুলের মধু আহরণ করে, ফুলে ফুলে উড়ে বেড়ায়। এখন খালি কি এটাই ওরা যে মধু পাচ্ছে এক পাক্ষিক সুবিধা না, মৌমাছি মধু পাচ্ছে ঠিক আছে, ওর জন্য ভালো, পাশাপাশি মৌমাছি কিন্তু তার যখন সে মধুর ফুলের উপরে বসে তখন তার পায়ের সাথে লেগে কিন্তু বিভিন্ন ওই যে পরাগরেণু গিয়ে অন্য একটা উদ্ভিদের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তাহলে পরাগায়নে হেল্প করে। নেক্সট হচ্ছে দেখা যায় সে একটা কিছু খাচ্ছে, এই যে তোমার ধরো ফল খেয়ে, বাদুর মনে করো ফল খেয়ে বাঁচলো, এটা ফল খেলো, এই ফল খাইছে ভালো কথা, বাদুর উপকার পাইছে, কিন্তু বাদুর যখন ফল খেলো সে কিন্তু বিচি খেয়ে ফেলছে, তারপর সে যখন কোথাও গিয়ে মল ত্যাগ করে তখন সেখানে বিচিটা পরে সেখান থেকে আবার গাছ হয়, তাহলে সে কিন্তু আবার হেল্প করতেছে। এই যে মিউচুয়ালিজম, এখান থেকে ফল খাইছে আবার ওই গাছেরই পরাগায়নে গাছের সংখ্যা বৃদ্ধি হেল্প করছে, গাছের বিচি মলত্যাগ করছে, বিচি ওখানে পড়ছে, ওখান থেকে আবার গাছ হয়ে গেছে। এই যে এই সুন্দর যে দুজনকে হেল্প করার বিষয়টা, এটা হলো মিউচুয়ালিজম। এখন আমরা দেখবো কমেন্সিয়ালিজম। কমেন্সিয়ালিজম কোনটা? এই যে কমেন্সিয়ালিজম, দেখো একটা কমেন্সিয়ালিজম মানে কি, একজন উপকার করে ঠিক আছে, আরেকজন উপকারও করে না ক্ষতিও করে না। যেমন দেখো স্বর্ণলতা বা রোহিণী উদ্ভিদটা দেখো এমসিকিউতে আসতে পারে। রোহিণী উদ্ভিদ সে কিন্তু থাকে মাটিতেই, নিজে মাটিতেই থাকে, ওর মূল মাটিতেই থাকে, মূলের মাধ্যমে সে পানি গ্রহণ করে, মূলের মাধ্যমে সে খনিজ লবণ গ্রহণ করে, নিজে খাবার তৈরি করে, কি সব কিছু নিজেই। জাস্ট আরেকটা গাছের উপরে সে আরোহণ ঠেস দিয়ে সে আরোহণ করে উপরে উঠে, ওই গাছের কোনো লস নাই, কিন্তু ওর একটা সুবিধা কি, ও সাপোর্ট পায়, একটা আশ্রয় পায়, একটা ঠেস দিয়ে উঠতে পারে। এই যে সে সাপোর্টটা পাচ্ছে, কিন্তু ওই যে গাছটা তার কোনো ক্ষতি হচ্ছে না, এটাকে বলা হয় কমেন্সিয়ালিজম। ক্ষতিও হয় না, ওই গাছের কোনো উপকার হয় না। আর একটা গাছ ঠেস দিলে কি তার উপকার আছে? উপকার নাই, কিন্তু ক্ষতিও নাই, এটাকে বলা হয় কমেন্সিয়ালিজম। এই যে সে কিন্তু নিজে মাটিতেই আছে, মূলটা কিন্তু মাটিতেই আছে, সো ওর খাবারের জন্য ও কারোর উপর ডিপেন্ডেন্ট না, নিজেই তৈরি করে, বরং জাস্ট অন্য একটা বড় উদ্ভিদকে আরোহণ করে জাস্ট উপরের দিকে উঠে। কারণ উপরের দিকে উঠলে সে দেখা যাবে যে বড় গাছের নিচে থাকলে আলো পাবে না, তো উপরের দিকে উঠলে সে আলো টালো পায়, ওই আলোকে কাজে লাগিয়ে খাবার তৈরি করে, নিজেটা নিজেই করে।
জাস্ট আরেকজনের সাপোর্ট নিচ্ছে। যার সাপোর্ট নিচ্ছে বড় গাছটা, এই যে বড় গাছটা, ওর কোনো লসও নাই, কোনো ক্ষতিও নাই, কোনো উপকার নাই, কিচ্ছু নাই। সো ওর আসলে একদম নিউট্রাল, হ্যাঁ, ওই অনেকটা যে দেখাচ্ছে তার মতো। তো এই ক্ষেত্রে আসলে তার কোনো ক্ষতি নাই, কোনো লাভও নাই, কিচ্ছু নাই, এই জন্য আমরা তাকে বলি কমেন্সিয়ালিজম। এই ঘটনাটাকে বলি কমেন্সিয়ালিজম। আবার আচ্ছা, মিউচুয়ালিজমের আরেকটা উদাহরণ তোমাদেরকে বলি, এটা তোমাদের বই আছে কিনা আমি একটু বলে দিই। এই আছে, তোমরা লিখে রাখো, মনে রাখবে যে শৈবাল এবং ছত্রাক একসাথে মিলে একটা কাঠামো তৈরি করে, এটাকে বলে লাইকেন। লাইকেন জিনিসটা কি? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক পাশাপাশি থেকে এরা একসাথে এক নতুন উদ্ভিদের মতো তৈরি করে, এটাকে বলা হয় লাইকেন। লাইকেনে দুইজনেই উপকার পায়, শৈবালও উপকার পায়, ছত্রাকও উপকার পায়। কীভাবে? শৈবাল খাবার তৈরি করে, ছত্রাক সেই খাবারটা খায়, আবার ছত্রাক তোমার যেই বর্জ্য তৈরি করে, এই বর্জ্যগুলো আবার শৈবাল ব্যবহার করে সে আবার খাবার তৈরি করে। আরও অনেকগুলো উপকার আছে, মোটামুটি একটা উপকার করে দুজনের বললাম। সো বুঝে গেছে দুজন দুজনকে উপকার করে। এই উপকার দুজন দুজনকে করে বলে এটাকে আমরা বলি মিউচুয়ালিজম, মিউচুয়ালি উপকার করে। লাইকেন হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেখানে শৈবাল এবং ছত্রাক একসাথে মিলে একটা পাশাপাশি অবস্থান করে নতুন উদ্ভিদ তৈরি করে এবং দুজন দুজনকে উপকার করে থাকে। বুঝা গেছে? সো ইনশাল্লাহ আশা করি সব পারবো। এই যে ছত্রাক দেখো লেখা আছে, বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে, খনিজ লবণ সংগ্রহ করে আবার শৈবালকে দেয়, আবার শৈবাল খাদ্য তৈরি করে ছত্রাককে দেয়। ওকে, সহজ কথা শেষ। এটা বলছি আমি তোমাকে একটু আগে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল তৈরি করে, নডিউল মানে গুটি, ওকে, এবং নাইট্রোজেন সংবন্ধন করে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে নাইট্রোজেনকে সংবন্ধন করে কে? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। কোন উদ্ভিদে? শিম জাতীয় উদ্ভিদে। খুবই ইম্পর্টেন্ট, কোন উদ্ভিদে? শিম জাতীয় উদ্ভিদে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এগুলো আলহামদুলিল্লাহ শেষ। চলে আসি আমরা ঋণাত্মক। ঋণাত্মক মানে ক্ষতি আছে, এখানে কারণ করে ক্ষতি আছে। যেমন শোষণ, তোমাকে বলছি একটু আগে, এই যে স্বর্ণলতা উদ্ভিদ, তার একটা শোষণ অঙ্গ, চোষক অঙ্গ আছে, এটাকে বলে হস্টোরিয়া। হস্টোরিয়া বাংলায় হচ্ছে চোষক অঙ্গ, চষে নেয়। এই যে হস্টোরিয়া নামক একটা চোষক অঙ্গ আছে, এই চোষক অঙ্গ, এর মাধ্যমে সে যেই উদ্ভিদের উপরে আশ্রয় পাইছিল ওখান থেকে খাদ্য শোষণ করে নেয়, এই যে খাদ্যটাকে সংগ্রহ করে নেয়। সেও কিন্তু আশ্রয় পাইছিল, আবার এর আগে যে রোহিণী উদ্ভিদ, সেও আশ্রয় পাইছিল। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে রোহিণী উদ্ভিদের মূল ছিল মাটির নিচে, ওকে, নর্মালি সে তার নিজের খাদ্য নিজে তৈরি করে, কিন্তু এর মাটি, এর মূল হচ্ছে গাছের মধ্যে। সো গাছ থেকে খাদ্য সংগ্রহ করে। বুঝা গেছে? এই যে খাদ্য সংগ্রহ করে সরাসরি উদ্ভিদ থেকে, এই হচ্ছে পার্থক্য। সে নিজে খাদ্য সংগ্রহ করে, আর রোহিণী উদ্ভিদ যে জাস্ট আশ্রয় নিছিল, সে খাদ্য নিজে তৈরি করে, এই জন্য ওখানে কোনো ক্ষতি নাই। কিন্তু এখানে ক্ষতি আছে, যে গাছে সে বড় হচ্ছে ওই গাছ থেকে খাদ্য নিয়ে ফেলে, ওই গাছ এত কষ্ট করে খাদ্য বানায় আর সে খাদ্য নিয়ে ফেলে, তো খারাপ, ক্ষতি করতেছে। আবার ধরো কাকের বাসায়, কুকিল কখনো নিজে বাসা তৈরি করে না, সে কাকের বাসায় গিয়ে ডিম পারে, তো কাকের দ্বারাই তার ডিম ফুটায়, এটা কিন্তু ক্ষতি। কাক তো জানে না, সে পেলে বসে কুকিলের বাচ্চা বড় করে, ছোটো থেকে সেম থাকে, একটু বড় হলে পরে যখন বুঝতে পারে ততদিনে তো সে উঠতে পারে, কুকিল আলাদা হয়ে সে উড়ে চলে যায়। বুঝতে পারছো? তো কাকের সাথে একটা প্রতারণা হয়, এইটাই হচ্ছে আসলে এক ধরনের ক্ষতি, মানে শোষণ। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা। প্রতিযোগিতা বলছি যে টিকে থাকার জন্য ডারউইনীয় মতবাদ আছে। তোমাদের বিবর্তন, আমার যে ক্লাসটা জেনেটিক্স ক্লাসটা ছিল করবা। আন্তঃপ্রজাতিক, অন্তর্জাতিক। আন্ত মানে দুইটা ভিন্ন ভিন্ন, আর অন্ত মানে একই, নিজেদের মধ্যে। ওকে, আন্ত মানে দুইটা ভিন্ন প্রজাতি, আর অন্ত মানে একই প্রজাতির বিভিন্ন প্রাণীর মধ্যে, অনেকগুলো প্রাণীর মধ্যে। ওকে, তো সবাই একটু ভালো করে খেয়াল রাখো। আন্ত মানে হচ্ছে ভিন্ন, আন্ত মানে হচ্ছে ভিন্ন প্রজাতি, আলাদা আলাদা প্রজাতির মধ্যে, আর অন্ত মানে হলো একই প্রজাতির মধ্যে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো অ্যান্টিবায়োসিস ভাই পড়াইছি, অ্যান্টিবায়োটিক কার বিরুদ্ধে কাজ করে? বায়ো মানে জীবন, বায়ো মানে জীবন, জীবন মানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া জীবন আছে, ব্যাকটেরিয়ার জীবন আছে, ভাইরাসের কিন্তু জীবন নাই। তাহলে অ্যান্টিবায়োটিক কখনো ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না। ওকে, ইনশাআল্লাহ। আর খুবই ইম্পর্টেন্ট, আবিষ্কার করছেন আলেকজান্ডার ফ্লেমিং, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং তিনি আবিষ্কার করছেন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। এটা পাওয়া যায় থেকে? পেনিসিলিয়াম ছত্রাক থেকে, এই জন্য নামটা মিল আছে। পেনিসিলিয়াম ছত্রাকে পাওয়া যায়, নাম কি? পেনিসিলিন। এবং তিনি দেখা গেছে যখন ওই একই কালচার পেটে রাখছে, ব্যাকটেরিয়াগুলোর জন্য অ্যান্টিবায়োসিস, মানে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে এই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা, এই জন্য নাম দিচ্ছে অ্যান্টিবায়োটিক। কারণ সে ব্যাকটেরিয়াগুলোকে, আশেপাশে যে ব্যাকটেরিয়াগুলো ছিল, এই ব্যাকটেরিয়াগুলোর কলোনি হইতে দেয় নাই, এগুলোকে আটকে দিচ্ছে, এগুলো মেরে ফেলছে, এগুলো গ্রোথ হইতে দেয় নাই। তখন বুঝতে পারছে, আচ্ছা তার মানে এগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এই যে ব্যাকটেরিয়াগুলো মারা গেল, ব্যাকটেরিয়ার জন্য ক্ষতি হলো, এটাকে আমরা বলবো এই যে ক্ষতি হওয়ার কারণে ঋণাত্মক হয়ে গেছে। ওকে, সো আমি তিনটাই একদম সুন্দর করে এক্সাম্পল দিয়ে পড়াইছি, যেন ইনশাল্লাহ তুমি খুব ভালো করে, তোমার বই থেকেই পড়াইছি, যেন ইনশাল্লাহ তুমি খুব ভালো করে পড়তে পারো। এবং তুমি যেন বইটা খুলে ইনশাল্লাহ দেখলে আমি যে কথাগুলো বলছি
এগুলো ইনশাল্লাহ মনে রাখবা একবার এবং খাতার মধ্যে একবার করে লিখে রাখবা, যেভাবে আমি লিখছি, যেভাবে আমি বলছি, উদাহরণগুলোর নাম মুখস্থ করবে এমসিকিউর জন্য। আর এই কথাগুলো যদি আমি যেভাবে বলছি, ব্যাখ্যা করছি, এভাবে তুমি যদি ব্যাখ্যা করতে পারো ইনশাল্লাহ তুমি পরীক্ষায় নাম্বার পেয়ে যাবা। লাস্ট একটা প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। এটা আমার চেয়ে ভালো তোমরা ভালো পারবা। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব দেখো, এটা আমরা একবার হলেও রিডিং দিব, মনে রাখবা। রিডিং না দিয়ে গেলে পরীক্ষা হলে তুমি 2-3টা লাইনের বেশি লিখতে পারবা না। কিন্তু গতে বা ঘতে আসলে তোমাকে অবশ্যই 8টা পয়েন্ট লিখতে হবে যে পরিবেশ সংরক্ষণ করে কী হবে। এই জন্য তুমি এটা রিডিং না দিলে 8টা পয়েন্ট পারবে না। আমি কিছু পয়েন্ট দেখাই দিই। যেমন দেখো, পরিবেশ সংরক্ষণের কথা বললেই তুমি আগে পরিবেশের যে সবাই যে গুরুত্বপূর্ণ, আগে কীটপতঙ্গ থেকে শুরু করে সবাই যে গুরুত্বপূর্ণ এই কথাটা উল্লেখ করবা। কেউই আসলে মূল্যহীন না, সবাই আসলে ব্যালেন্স করে। যেমন ধরো একটু পড়ছি আবর্জনা ভুগ বা ধাঙর, এরাও এদের সংরক্ষণ করতে হবে। কেন? কারণ এরা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। এটাও তুমি এখানে উল্লেখ করবা, এটা তোমার লাইন, মেইন লাইন। ওকে, আচ্ছা। এবার দেখো, আমাদের সবার জন্য অরণ্য, পাহাড়, জলভূমি সব কিছু প্রয়োজন। এগুলোর উপর মানুষ যদি দাঁড়িয়ে আছে, এসব হ্যান কথা লিখলা। মানুষের মৌলিক চাহিদা যেগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, সব কিছুর উপর কিন্তু আমরা একদম সব কিছু পরিবেশ থেকে আমরা পাই। পরিবেশ থেকে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট, উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। তো সেই জন্য উদ্ভিদকে রাখতে হবে। প্লাস গ্রিন হাউস ইফেক্ট, এই যে যদি পরিবেশে উদ্ভিদ ঠিক মতো না থাকে, সেখানে গ্রিন হাউস গ্যাসগুলো বেশি বেড়ে যাবে। এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। আর অনেকগুলো আছে, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপর কার্বন মনোক্সাইড, এটা খুবই ডেঞ্জারাস। এটাকে বলে নীরব ঘাতক, খুবই ডেঞ্জারাস, নীরব ঘাতক। নীরবের নিবৃতে শেষ করে দেয় মানুষকে। কীভাবে? আমাদের হিমোগ্লোবিন আছে না, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সিজেনটা পরিবাহিত হয় আমাদের রক্তে। কার্বন মনোক্সাইড কী করে? এই অক্সিজেনের জায়গায় এসে সে বসে যায়। হ্যাঁ, অক্সিজেনের পরিবহন হইতে পারে না, কোষ তখন মারা যায়। কারণ অক্সিজেন না পেলে তোর কোষ বাঁচবে না। মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলো আছে। তাপমাত্রা এগুলো যদি বৃদ্ধি পায়, তখন আমাদের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। এটাকে বলে গ্রিন হাউস ইফেক্ট। তাহলে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে কি? এই গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে যায় পরিবেশে। এটাকে বলে গ্রিন হাউস ইফেক্ট। তো তখন দেখা যাবে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাবে, আমাদের একটা বিশাল অঞ্চল তলিয়ে যাবে, বাংলাদেশ তলিয়ে যাবে, কারণ বাংলাদেশের পাশে সমুদ্র, তাই না? মালদ্বীপ তলায় যাবে একদম শুরুতেই। তো এরকম এগুলো তলিয়ে যাবে, আবহাওয়ার পরিবর্তন হবে, বনাঞ্চল ধ্বংস হবে, আমরা টিকতে পারবো না। এগুলো সুন্দর করে লিখবা। তুমি যদি 8টা পয়েন্ট না লিখতে পারো, অ্যাটলিস্ট 4টা প্যারা করবা, প্যারা করে লিখবা। এবং প্যারা লেখার ক্ষেত্রে মনে রাখবা, সিস্টেম হচ্ছে দেখো এরকম। তো এটা তোমার পেজ, বুঝছো? মাঝখান থেকে শুরু করবা, এই যে এভাবে গিয়ে এভাবে এখানে এসে প্যারা শেষ করবা। আবার একটা প্যারা এখান থেকে শুরু করবা, এই যে এরকম। তখন তোমার খাতাটা দেখতে স্মার্ট হবে, সুন্দর হবে, ভালো নাম্বার পাবা, বুঝছো? প্যারা করে লেখার চেষ্টা করবা যদি তুমি পয়েন্ট না লিখতে পারো। আর পয়েন্ট লিখতে পারলে বায়োলজি খুবই ভালো, ছবি আঁকতে পারলো তো আরও ভালো। তো এখানে তুমি এই পয়েন্টগুলো লিখলা যে গাছে লাগানোর বিষয়। আবার ধরো তুমি এখানে লাইন দেখবা যে শিল্প কারখানা, বিদ্যুৎ নির্মাণের পূর্বে সে এলাকায় পরিবেশের বিরূপ অবস্থা হবে কিনা। যেমন তোমরা জানো কিনা, রূপপুর পারমাণবিক কেন্দ্র যখন তৈরি করা হয়েছিল, তখন সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কারণ সেটা ওই অঞ্চলের যে জলবায়ু, ওই অঞ্চলের যে জীব পরিবেশ আছে, ওটার জন্য হুমকি স্বরূপ। তো এইরকমভাবে তুমি পয়েন্টগুলো রিডিং দিলে তুমি ছিল অনেক সুন্দর লিখতে পারবা। আমাদের এই যে কেন আসলে পরিবেশ সংরক্ষণের প্রয়োজন, সংরক্ষণ না করলে কী হবে, এটা আসলে এখানকার মূল জিনিস। যে সংরক্ষণ যদি করাটা কেন প্রয়োজন আর না করলে কী হবে, ওই না করার কাহিনিগুলো হচ্ছে এখানে আছে। তুমি রিডিং দিলে ইনশাল্লাহ খুব সুন্দর করে পারবা। বাট এটা অবশ্যই সবাই রিডিং দিবা। এটা কিন্তু ঘ নাম্বারে আসতে পারে, ঠিক আছে? এটা না দিয়ে যাবা না। আমি যেভাবে বলতেছি এভাবে কয়েকটা দাগা রাখবা ইনশাল্লাহ। মোটামুটি তুমি যেন লিখতে পারো, অ্যাটলিস্ট 7-8টা পয়েন্ট তুমি তোমার মধ্যে লিখতে পারো। এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো একটু চিন্তা করার বিষয়। তো এগুলো একবার রিডিং দিলেই তোমার চিন্তার পয়েন্টগুলো তৈরি হবে। এখনই তুমি ধারণা করে রাখবা বা বইয়ের মধ্যে পাশে লিখে রাখবা যে কোন কোন ওয়ার্ড তুমি পয়েন্ট আকারে লিখবা। সাপোজ তুমি গ্রিন হাউস ইফেক্ট, তোমার একটা পয়েন্ট, লিখে রাখবা গ্রিন হাউস ইফেক্ট। এটা তুমি ব্যাখ্যা করে লিখো, তোমার মতো সমস্যা নেই। কিন্তু এই কী ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো দিয়ে তুমি সুন্দর করে লাইনটা সাজাবা, যে ওয়ার্ডগুলো দিয়ে তুমি সুন্দর করে ব্যাখ্যা লিখবা, এই ওয়ার্ডগুলো পাশে লিখে রাখবা। তাহলে পরীক্ষার আগে রিভিশনটা তোমার অনেক বেশি ইজি হবে এবং তুমি লিখতে পারবা। পরীক্ষা লেগে 3-4টা পয়েন্ট লিখে আটকে যাবা না, এটা খেয়াল রেখো। তাহলে মোটামুটি আমাদের এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অধ্যায় আসলে শেষ। এবং এটা বলছি, এটা পড়া হয়েছে অলরেডি। এটা তোমরা বই থেকে সুন্দর করে সবাই এটা রিডিং দিবা, মূল বই। এটা রিডিং দেওয়ার কোনো বিকল্প নাই। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই লেকচারটাও A to Z আমি শেষ করে দিছি। আমার ইনশাল্লাহ এই অধ্যায়ে আশা করি, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না। এর থেকে ইজি করে আর এই অধ্যায় পড়ানোর কোনো দরকার নাই। এবং আমার অফলাইন ব্যাচ হচ্ছে কুমিল্লায়, যারা কুমিল্লা অফলাইন ব্যাচে আছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, ইনশাল্লাহ ইন ফিউচার HSC লেভেলের ব্যাচগুলো আছে। সো যারা যারা অফলাইনে ইন্টারেস্টেড, দে আর ভেরি কর্ডিয়াল টু কাম। অ্যান্ড এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা তোমরা যোগাযোগ করতে পারো। অ্যান্ড অনলাইন তো তোমরা চলমান আছেই। সো বেস্ট অফ লাক। SSC সামনে দিবে ইনশাল্লাহ। যা পড়াইছি ইনশাল্লাহ এর বেশি তোমাদের লাগবে না। 2-একটা MCQ আছে, দেখবা পৃথিবীতে যে পরিমাণ সূর্যের আলো আসে 2% মাত্র কাজে লাগে। এটা একটা MCQ আছে, দাগায় ফেললো বইয়ের মধ্যে। 2% কাজে লাগে, আমি বলে দিলাম। এই একটা MCQ মনে বাদ গেছে।
যে পরিমাণ সূর্যের আলো আসে তার পুরোটা কাজে লাগে না, মাত্র 2% কাজে লাগে। 2% এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাট ইজ ইট। তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদের সাথে আছি ডক্টর আবরার হামিম, অ্যান্ড হোপফুলি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও একটা ক্লাসে দেখা হবে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তুমি তোমার এই কমেন্ট আমার এই চ্যানেলে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ভাইয়ার আবার দেখা হবে। পুরো এসএসসি এর প্রিপারেশন হবে এই চ্যানেলে ভাইয়ার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।